একদম আমার সামনে আসার চেষ্টা করবে না অনিক। আমি আগেই বলেছি, এই পরিস্থিতির জন্য শুধু তুমি দায়ী। তোমার এই কাঁচা বয়সের জেদ আজ আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে দেখেছো? নীলার গলার আওয়াজ ড্রয়িং রুমের দেওয়ালগুলোতে বাড়ি খেয়ে ফিরে আসছে। তার চোখে মুখে আগুনের হলকা। অনেক সোফায় বসে পায়ের উপর পা তুলে শান্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু নীলা তর্জনী শাসানো দেখে সে আর স্থির থাকতে পারল না। সে উঠে দাঁড়িয়ে নীলার একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো। জেদটা শুধু আমার ছিল না নীলা, তুমিও তো খুব চেয়েছিলে এই দিনটা আসুক। এখন যখন সব কিছু হয়ে গেছে, তখন সাধু সাজার নাটক করছো কেন? আর আমাকে কাঁচা বয়সের খোঁটা দিও না। তোমার চেয়ে আমি মাত্র কয়েক বছরের ছোট হতে পারি, কিন্তু তোমার চেয়ে বেশি বুদ্ধি রাখি। নীলা একটা বাঁকা হাসি দিল, সেই হাসিতে অবজ্ঞা মাখানো। সে অনিকের দিকে এক পা এগিয়ে এসে কথা বলতে শুরু করলো। বুদ্ধি? তোমার বুদ্ধির নমুনা তো ওই কাগজটাতেই আছে। লোকে জানলে হাসবে অনিক। লোকে জানলে থুতু দেবে আমাদের উপর। তুমি কি ভেবেছো এই লুকোচুরি সারা জীবন চলবে? ওই রাতে যা হয়েছিল সেটা কি এতই সহজ যে ভুলে যাব? অনেক দাঁতে দাঁত চেপে ধরলো, তার চোয়াল শক্ত হয়ে গেছে। সে নীলার হাতটা শক্ত করে চেপে ধরলো। চুপ, একদম চুপ। ওই রাতের কথা মুখেও আনবে না। ওটা আমাদের গোপন চুক্তি ছিল। তুমি রাজি হয়েছিলে বলেই আমি এগিয়েছিলাম। এখন বড় বেআইন সেজে আমাকে শাসন করতে এসো না। মনে রেখো, এখন তুমি আমার উপর শুধু হুকুম চালানোর অধিকার রাখো না, তার চেয়েও বড় একটা বাঁধনে তুমি আটকে গেছো। নীলা ঝটকা দিয়ে নিজের হাতটা সরিয়ে নিল। তার দীর্ঘ নিঃশ্বাস ঘন হয়ে আসছে। সে রুমের জানালার দিকে গিয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। বাইরের বৃষ্টিটা এখন আর বাড়ছে না। অনেক পেছন থেকে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে, কিন্তু নীলা তাকে থামিয়ে দিল। কাছে আসবে না। আমাদের মধ্যে যে দেওয়ালটা তুমি তুলে দিয়েছো সেটা পার করার ক্ষমতা তোমার নেই। বিআই হিসেবে তোমার সম্মান ছিল, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে ঘৃণা করছি অনেক। কেন করলে এমনটা? কি লাভ হলো তোমার? অনিক এবার একটা শুকনো হাসলো। সে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে একটা ছবি দেখালো নীলাকে। ছবিটা দেখে নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অনেক ফিসফিস করে নীলার কানের কাছে গিয়ে বলল, লাভের কথা বলছো? লাভ আমাদের দুজনেরই হয়েছে। ওই ঘটনার ভিডিওটা যদি এখন তোমার বাড়ির লোকদের কাছে যায়, তবে বেআইন থেকে তোমার পদবিটা কি হবে জানো তো? আমি তোমাকে বাঁচিয়েছি নীলা। সমাজ আর তোমার পরিবারের চোখে তোমাকে আমি সতী সাবিত্রী করে রেখেছি, আর তার বিনিময়ে যা চেয়েছি তা আমি আদায় করে নিয়েছি। নীলা ঘুরে দাঁড়িয়ে অনিকের শার্টের গলা চেপে ধরল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু গলার স্বর এখনো কঠোর। তুমি মানুষ নও অনিক, তুমি একটা জানোয়ার। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে তুমি ঢাল হিসেবে ব্যবহার করলে। তুমি জানো না আমি তোমাকে কতটা ঘৃণা করি? অনিক নীলার চোখের জলটা আঙ্গুল দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীলা মুখ সরিয়ে নিল। ঘৃণা করো বা ভালোবাসো তাতে আমার কিছু যায় আসে না। দিন শেষে সত্যিটা হলো, এই রুমের দরজাটা যখন বন্ধ হয়, তখন এই পৃথিবীর কেউ জানে না আমাদের আসল পরিচয় কি। কাল সকালে যখন ড্রয়িং রুমে যখন ড্রয়িং রুমে যাবে, তখন আবার সেই রাগী বড় বেআইন হয়ে থেকো। কিন্তু এই চার দেয়ালের ভেতর তুমি শুধুই আমার। আর ওই যে কাগজটার কথা বললে না, ওটা সাবধানে রেখো। ওটাই তোমার মুক্তির পথ, আবার ওটাই তোমার ধ্বংসের কারণ। নীলা ধপ করে বিছানায় বসে পড়ল। তার মাথাটা কাজ করছে না। যে ছেলেটাকে সে ছোটবেলা থেকে চঞ্চল আর আদুরে বিয়ে হিসেবে দেখে এসেছে, সে যে এত বড় একটা চাল চালবে সে তা স্বপ্নও ভাবিনি। এক রাতের একটা ভুল সিদ্ধান্ত আজ তাদের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। অথচ বাইরে থেকে বোঝার উপায় নেই যে তাদের মধ্যে কিসের যুদ্ধ চলছে। অনিকের আলমারি থেকে একটা ফাইল বের করে টেবিলের উপর রাখলো। সে যাওয়ার আগে একবার দরজার কাছে দাঁড়িয়ে শেষবারের মতো শাসন করলো। রাত অনেক হয়েছে, খেয়ে নিও। আর শোনো, কাল সকালে আম্মু যখন জিজ্ঞেস করবে কেন তোমার চোখ লাল হয়ে আছে, তখন কোনো একটা বানানো গল্প বলে দিও। ঝগড়া করেছো এই কথা বললে কিন্তু অনেক পুরনো কাসুন্দি ঘেটে ফেলবো আমি, মনে থাকে যেন।
অনেক ঘর থেকে বেরিয়ে গেল ধপাস করে দরজাটা লাগিয়ে। নীলা অন্ধকারের দিকে তাকিয়ে বসে রইল। তার কানে শুধু অনেকের শেষ কথাগুলো বাজছে। কি এমন ছিল সেই কাগজপত্রে? আর কেনই বা নীলা এত বড় একটা অন্যায় সহ্য করে অনেকের সাথে এক ছাদের নিচে থাকতে রাজি হলো? রহস্যটা যেন আরো ঘনীভূত হচ্ছে বৃষ্টির শব্দের সাথে। সারা বৃষ্টির শব্দে নীলার এক পলকের জন্য চোখের পাতা এক হয়নি। ভোরের আলো ফুটতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখের নিচে কালি জমেছে, মুখটা একদম শুকিয়ে গেছে। নীলা ভাবছিল যে মানুষটাকে সে ছোটবেলা থেকেই চিনে এসেছে, সেই অনেক এতটা ভয়ানক হতে পারে সেটা সে ভাবেনি। সে ড্রয়িং রুমে আসতেই দেখলো অনেক সোফায় বসে পত্রিকা পড়ছে, যেন গত রাতে কিছুই হয়নি। চা খাবে নাকি সেটাও আমাকে হুকুম দিয়ে করাতে হবে? অনেক পত্রিকা থেকে চোখ না সরিয়ে একটা মুচকি হাসি দিল। সে জানে নীলা ভেতর থেকে কতটা জ্বলছে। আমার যা যা দরকার সেটা তো আমি আদায় করে নিয়েছি নীলা। এখন চা করে দিলে সেটা তোমার ইচ্ছা। তবে মনে রেখো, মেহমানরা একটু পরেই আসবে। তোমার মা আর আমার মা একসাথে নাস্তা করবে। ওই মুখ নিয়ে সামনে যেও না, লোকে ভাববে আমি তোমার উপর অত্যাচার করছি। তুমি যা করছো সেটা অত্যাচারের চেয়েও বড় কিছু অনেক। ওই ফাইলটা তুমি কোথায় লুকিয়েছো? আমি জানি তুমি ওটার ভেতর আমাদের ওই রাতের সব প্রমাণ আছে। তুমি কি ভেবেছো ওটা দেখিয়ে আমাকে সারা জীবন এভাবে আটকে রাখবে? অনেক এবার পত্রিকাটা ভাঁজ করে টেবিলের উপর রাখলো। সে নীলার দিকে এক পা এগিয়ে এসে খুব নিচু গলায় বলতে শুরু করলো, যাতে অন্য কেউ শুনতে না পায়। ফাইলটা কোথায় আছে সেটা জানা তোমার জন্য জরুরি না। জরুরি হলো এটা মাথায় রাখা যে তুমি এখন আমার বউ। কাগজ কলমে আমাদের বিয়েটা হয়ে গেছে নীলা। তুমি মানো আর না মানো, তোমার সিঁথির সিঁদুর না থাকলেও তোমার কপালে আমার নামের একটা অদৃশ্য তিলক লেগে গেছে। আর ওই রাতের কথা, ওটা তো স্রেফ শুরু ছিল। নীলার আগে কাঁপতে কাঁপতে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর অনিকের মা মানে নীলার শাশুড়ি ড্রয়িং রুমে ঢুকলেন। তিনি নীলাকে দেখে খুব খুশি হলেন। কিরে নীলা, রান্নাঘরে একা একা কি করছিস? অনেক তোকে জ্বালাতন করছে না তো? তোদের বিয়ান বিয়াইন সম্পর্কে যে এভাবে বিয়েতে বদলে যাবে আমি তো ভাবতেই পারিনি। তবে যা হয়েছে ভালোই হয়েছে, মেয়েকে নিজের ঘরেই রাখতে পারলাম। মা, সবকিছু কি আর ইচ্ছা অনুযায়ী হয়? কিছু কিছু জিনিস তো বাধ্য হয়ে মেনে নিতে হয়। নীলার কথা শুনে শাশুড়ি একটু অবাক হলেন। তিনি অনিকের দিকে তাকালেন। অনিক তখন হাসি মুখে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। আম্মু, নীলা আসলে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছে। নতুন সংসার তো, তাই হয়তো মানিয়ে নিতে একটু সময় লাগছে। ওর কোনো কথায় কান দিও না। ও যেমন সিনিয়র বিয়াইন ছিল তেমনই শাসন করতে পছন্দ করে। অনেক কথাগুলো বলল, তার চোখের চাহনি ছিল নীলার দিকে। সেই চাহনিতে একটা প্রচ্ছন্ন হুমকি ছিল। নাস্তা খাওয়ার সময় অনেক হঠাৎ করে একটা কথা তুলো, যা শুনে নীলার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়ে যাচ্ছিল। আম্মু, আমি ভাবছি আগামী সপ্তাহে আমরা একবার সেই রিসর্টে যাব যেখান থেকে আমাদের এই সব কিছুর শুরু হয়েছিল। নীলারও হয়তো জায়গাটা খুব মনে পড়ছে, তাই না নীলা? ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আমি ওই জায়গাটার নামও আর শুনতে চাই না। নীলার গলার স্বরে একটা আতঙ্ক ফুটে উঠল। অনিকের মা কিছুই বুঝতে পারলেন না। তিনি শুধু ভাবলেন হয়তো কোনো ব্যক্তিগত ঝগড়া হয়েছে। কেন যাবে না? ওখানেই তো আমরা সেই বিশেষ চুক্তিটা করেছিলাম, মনে নেই? যদি না যাও তবে কাল যে লোকটা বাড়িতে এসেছিল টাকা চাইতে, তাকে কিন্তু আমি আবার ডাকবো। সে তো বলছিল তার কাছে নাকি আরও কিছু জিনিস আছে যা আমাদের দেখা দরকার। নীলাও বুঝতে পারলো অনিক তাকে ব্ল্যাকমেল করছে। কোন লোকের কথা বলছে অনিক? আর কিসের টাকা? নীলা জানে গত রাতে ভিডিওর বাইরে এমন কিছু আছে যা সে নিজেও জানে না। অনেক ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় নীলার কানের কাছে মুখটি ফিসফিস করে বলল, গেমটা কেবল শুরু হয়েছে নীলা। তুমি ভাবছো শুধু ভিডিও দিয়ে তোমাকে আটকিয়েছি? ওই ফাইলে এমন একটা সই আছে যা তোমার বাবার সম্মান এক নিমিষে মাটিতে মিশিয়ে দিতে পারে। চুপচাপ আমার কথা মতো চলো, না হলে বেআইনগিরি করার জায়গাটুকু হারাবে। অনেক চলে যাওয়ার পর নীলা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই রাতে আসলে কি ঘটেছিল যা সে মনে করতে পারছে না। অনেক কি কোনো বড় ষড়যন্ত্রের জাল বুনেছে, নাকি সত্যি নীলা এমন কিছু করেছে যার মাসুল সে এখন দিচ্ছে? রহস্যটা যেন আরো গাঢ় হয়ে নীলার চারপাশকে ঘিরে ধরল।
দুপুরবেলা বাইরে রোদে তেজ বাড়ছে। নীলা নিজের ঘরের আলমারিটা অন্য হয়ে খুঁজছে। অনেক বাইরে গেছে, এই সুযোগে যদি সেই ফাইলটা পাওয়া যায়, কিন্তু ড্রয়ারের সব কাপড় এলোমেলো করেও সে কিছুই পেল না। ঠিক তখনই পেছন থেকে দরজায় কারোর পায়ের শব্দ পাওয়া গেল। নীলা চমকে ঘুরে তাকাতে দেখল অনেক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। তার ঠোঁটে সেই রহস্যময় হাসি। আমার ঘরে আমারই পারমিশন ছাড়া কি খোঁজা হচ্ছে নীলা? আমি তো জানি তুমি চোর নও, তাহলে আজ এই চোরের মতো স্বভাব কেন দেখাচ্ছ? আমি চোর নই অনিক, আমি শুধু আমার অধিকার ফেরত চাই। তুমি ওই ফাইলটা দিয়ে আমাকে আটকে রাখতে পারবে না। আমি জানি ওটার মধ্যে তুমি এমন কিছু লুকিয়েছো যা দেখলে তোমার আসল চেহারা সবার সামনে চলে আসবে। অনেক ধীর পায়ে ঘরের ভেতর ঢুকলো এবং লাথি দিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিল। সে নীলার একদম কাছে চলে এলো। নীলা পিছোতে পিছোতে দেওয়ালে পিঠ ঠেকে গেল। অনেক তার দুই হাত দেওয়ালের দুই পাশে রেখে নীলাকে একরকম বন্দি করে ফেলো। আসল চেহারা দেখতে চাও? আমার আসল চেহারা তো তুমি সেই রাতেই দেখেছো নীলা। আচ্ছা, তোমার কি একবারও মনে হয় না যে আমি কেন তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করলাম না? চাইলে তো অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমার শুধু তোমাকেই কেন দরকার ছিল? কারণ তুমি একটা লোভী। তুমি আমাদের সম্পত্তি আর ওই আভিজাত্য দখল করতে চাও। ছোটবেলা থেকে তুমি আমাকে বড় বেআইন বলে ডাকতে, কিন্তু মনে মনে যে এত বিষ ছিল তা বুঝিনি। অনেক নীলার খুব কাছে মুখ নিয়ে গেল। নীলা অনেকের নিঃশ্বাসের তপ্ত ছোঁয়া অনুভব করতে পারছে। অনেকের চোখে এখন অদ্ভুত পাগলামি। সে নীলার চিবুকটা আলতো করে ধরে উঁচু করলো। সম্পত্তি? সম্পত্তি দিয়ে আমি কি করব নীলা? আমার যা চাই তা তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি জানো না তোমাকে আমি কতটা পাগলের মতো চেয়েছি। তুমি যখন অন্য কারোর সাথে কথা বলতে আমার রক্ত মাথায় উঠে যেত। ওই রাতের ঘটনাটা যদি না ঘটতো তবে তুমি অন্য কারো হয়ে যেতে, আর আমি সেটা হতে দিতে পারি না। তুমি শুধু আমার, তা সে ভালোবেসে হোক আর ব্ল্যাকমেল করে হোক। এটা ভালোবাসা নয় অনিক, এটা তোমার অসুখ। তুমি আমাকে জোর করে আটকে রেখেছো। ভালোবাসা থাকলে তুমি আমাকে এভাবে ভয় দেখাতে না। হয়তো তাই। আমি পজিটিভ, আমি জেদি, আর এই জেদটাই আমাকে ওই কাজটা করতে বাধ্য করেছে। তুমি কি জানো সেই রাতে ড্রিঙ্কসের গ্লাসে আসলে কি মেশানো ছিল আর কে মিশিয়েছিল? তুমি শুধু আমাকে দোষ দিচ্ছ, কিন্তু তোমার খুব কাছের একজন মানুষই তো আমাকে সাহায্য করেছিল তোমাকে আমার হাতে তুলে দিতে। নীলার বুকটা ধক করে উঠল। অনেক কি বলছে এসব? তার কাছে মানুষ বলতে তো তার ভাই আর তার বাবা মা ছাড়া আর কেউ নেই। নীলার কপালে ঘাম জমতে শুরু করলো। সে কাপা গলায় প্রশ্ন করলো। কে এসে? কে তোমাকে সাহায্য করেছে? মিথ্যা কথা বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না অনিক। সময় হলে সব জানতে পারবে। তবে আপাতত এইটুকু মনে রেখো, তুমি এই ঘর থেকে বেরোনোর চেষ্টা করলেই তোমার বাবার সেই পুরনো ডায়েরিটা আমি পুলিশের হাতে দিয়ে দেব, যেখানে লেখা আছে 20 বছর আগে এক রাতে তিনি কি বড় অপরাধ করেছিলেন। নীলা স্তম্ভিত হয়ে গেল। তার বাবার অপরাধ? তার বাবা তো একজন সজ্জন মানুষ হিসাবে এলাকায় পরিচিত। অনেক একের পর এক রহস্যের বোমা ফাটাচ্ছে। অনেক নীলার কপালে একটা আলতো করে চুমু খেলো, কিন্তু সেই চুমুতে কোনো মায়া ছিল না, ছিল জয়ের আনন্দ। এখন লক্ষ্মী মেয়ের মতো নাস্তাটা খেয়ে নাও, বিকেলে আমরা ছাদে যাব। তোমাকে একটা বিশেষ মানুষের সাথে পরিচয় করিয়ে দেব, যে মানুষটা আমাদের এই গোপন বিয়ের আসল সাক্ষী। আর শোনো, লাল শাড়িটা পরবে। তোমাকে লাল রঙে দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি কোথাও যাব না, আর তোমার দেওয়া কোনো শাড়ি আমি পরবো না। যাবে নীলা, তুমি যাবে, কারণ তুমি জানো আমি যা বলি তা না করলে কি হতে পারে। আমি তোমাকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি ধ্বংস করতে পারি। পছন্দ তোমার? বউ হয়ে থাকবে নাকি অপরাধীর মেয়ে হয়ে জেলে যাবে? অনেক বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেল। নীলা মেঝের উপর বসে পড়ল। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। 20 বছর আগের বাবার গোপন কথা, ডায়েরি আর সেই রাতের ড্রিঙ্কস, সবকিছু যেন একটা বড় মাকড়সার জালের মতো তাকে জড়িয়ে ধরছে। কে সেই মানুষ যার সাথে অনেক তাকে পরিচয় করিয়ে দিতে চায়, আর কার ইশারায় অনেক এই পুরো নাটকটা সাজিয়েছে? বিকেলের আকাশটা আজ রক্তিম হয়ে আছে। নীলা আলমারি থেকে সেই লাল শাড়িটাই বের করলো, যেটা অনেক পরতে বলেছে। তার হাত কাঁপছে, কিন্তু সে জানে এই মুহূর্তে অনেকের কথা না শুনলে সে বড় কোনো বিপদে পড়বে। ছাদে যাওয়ার সিঁড়িতেই উঠতে উঠতে নীলা মনে হচ্ছে সে কোনো এক মরণ ফাঁদে পা দিতে যাচ্ছে।
ছাদে গিয়ে দেখলো অনেক রেলিং ধরে দাঁড়িয়ে আছে এবং তার পাশে কালো চাদর মুড়ি দেওয়া একজন মানুষ বসে আছে। আমি এসেছি অনেক। এখন বলো, এই লোকটাকে আর কেন আমাকে এখানে ডেকেছো? এত তাড়াহুড়ো করো না নীলা, সবুরে মেওয়া ফলে। লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখো তো চিনতে পারো কি না। একে চেনা তোমার জন্য খুব জরুরি ছিল। আমি কাউকে চিনতে পারছি না। তুমি কি শুরু করেছো এসব? নাটক বন্ধ করো অনিক। আমার বাবার ডায়েরি আর সেই রাতের কথা বলে তুমি আমাকে আর কতক্ষণ এভাবে নাচাবে? নাটক তো আমি করছি না নীলা, নাটক করছে তোমার চারপাশের মানুষগুলো। তুমি যাকে খুব বিশ্বাস করো সেই মানুষটাই কিন্তু সেই রাতে আমার ঘরে তোমাকে পৌঁছে দিয়ে এসেছিল। তুমি কি ভেবেছিলে আমি একাই এত বড় সাহস পাবো? তুমি মিথ্যা বলছো। আমার পরিবারের কেউ তোমার মতো জানোয়ারের সাথে হাত মেলাতে পারে না। তুমি আমাকে মানসিক রোগী বানানোর চেষ্টা করছো। আচ্ছা তাহলে এই লোকটার মুখটা নিজেই দেখে নাও। এই যে ভাই মুখটা দেখান। আমাদের বড় বিআইন সাহেব তো আপনাকে চিনতে পারছে না। কালো চাদর পরা লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং মুখের ওপর থেকে কাপড়টা সরালো। লোকটাকে দেখা মাত্রই নীলার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার দু চোখ ছানা বড় হয়ে গেল। এটা তো তাদের বাড়ির পুরনো ড্রাইভার কাশেম মিয়া, যে 20 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। কাশেম কাকা, আপনি আপনি তো মরে গেছেন বলে আব্বু আমাদের জানিয়েছিল। আপনি বেঁচে আছেন? বেঁচে আছি মা, কিন্তু জিন্দা মরা হয়ে আছি। আপনার আব্বু আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কারণ আমি তার সেই রাতের সব কুকীর্তি দেখে ফেলেছিলাম। আজ অনেক বাবা আমাকে আশ্রয় দিয়েছে বলে আমি সত্যটা বলতে পারছি। কিসের সত্য? আমার আব্বু কেন আপনাকে মারতে চাইবে? তিনি তো পরোপকারী মানুষ। পরোপকারী? নীলা, তোমার বাবা আসলে একজন খুনি। 20 বছর আগে তোমার নিজের আপন চাচার নিখোঁজ হওয়ার পেছনে কার হাত ছিল জানো? এই কাশেম মিয়া সব জানে। আর সেই ডায়েরিতে তোমার বাবা নিজের হাতে সেই খুনের বর্ণনা লিখে রেখেছেন। এখন বলো নীলা, তোমার খুনি বাবার ইজ্জত কি আমি ধুলোয় মিশিয়ে ফেলবো, নাকি আমার বাধ্য বউ হয়ে থাকবে? না, এটা হতে পারে না। তোমরা দুজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। অনিক, তুমি এত নীচ হতে পারো আমি ভাবিনি। তুমি আমার বাবাকে ফাঁসানোর জন্য এই মরা মানুষকে জ্যান্ত করে নিয়ে এসেছো। আমি ফাঁসাচ্ছি না নীলা, আমি শুধু সুযোগটা কাজে লাগিয়েছি। তুমি যখন অন্য কারোর সাথে বিয়ের পিড়িতে বসার স্বপ্ন দেখছিলে, তখন আমি এই সত্যগুলো জোগাড় করছিলাম। তোমার ভাইও কিন্তু এই সত্যটা জানতো। সেও আমার সাথে হাত মিলিয়েছে, কারণ সে চায় না আব্বুর খুনের কথা জানাজানি হয়ে আমাদের বংশের নাম ডুবুক। ভাইয়াও জানে? তার মানে আমার পুরো পরিবার আমাকে বিক্রি করে দিয়েছে তোমার কাছে। তোমাদের সবার লজ্জা লাগে না একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলতে? বিক্রি শব্দটা খুব সস্তা নীলা। আমি তোমাকে রক্ষা করেছি। তোমার ভাই আর আমি একটা ডিল করেছি। সে আমাকে তুমি আর এই সম্পত্তি লিখে দিবে, আর বিনিময়ে আমি তোমাদের বাবার খুনের মামলা চেপে রাখবো। এখন বোঝো তুমি কত বড় একটা জালে আটকে আছো। আমি এই মুহূর্তেই থানায় যাব। আমি নিজে সব বলে দিব। আমার বাবার বিচার যদি হয় হোক, কিন্তু আমি তোমার মতো একটা ব্ল্যাকমেলারের সাথে থাকবো না। যাবে? থানায় যাবে? যাও না, কিন্তু থানায় যাওয়ার আগে একবার ভেবে দেখো, তোমার বাবার খুনের চেয়েও বড় একটা প্রমাণ আমার কাছে আছে। সেই রাতের ভিডিওটা তো স্রেফ একটা ট্রেলার ছিল। আসল ছবি তো আমার লকারে রাখা পেন ড্রাইভে আছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি নিজের হাতে ওই ড্রিঙ্কসটা বানিয়েছিলে। লোকে কি জানবে জানো? তুমি তোমার বাবাকে বাঁচাতে আমাকে ফুসলে নিয়ে গিয়েছিলে। তুমি কি বলতে চাইছো? আমি কেন ড্রিঙ্কস বানাবো? আমি তো ওই রাতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ওটাই তো মজা নীলা। জ্ঞান হারানোর আগে তুমি কি কি করেছিলে তা কি তোমার মনে আছে, নাকি সেই অংশটুকু তোমার স্মৃতি থেকে মুছে দেওয়া হয়েছে? ওই যে বললাম, তোমার খুব কাছের কেউ তোমাকে সাহায্য করেছে। সে শুধু আমাকে সাহায্য করেনি, সে তোমাকেও একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছিল। নীলার মাথাটা ঘুরতে শুরু করেছে। সে রেলিংটা শক্ত করে ধরল। অনেক এগিয়ে এসে নীলার কোমরে তার হাত জড়িয়ে ধরল। এবার নীলা তাকে বাধা দেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। অনেক তার কানের কাছে মুখ নিয়ে একদম শান্ত গলায় কথাগুলো বলতে লাগলো। আমার পজিটিভনেস নিয়ে কথা বলছিলে না? আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি ধারণাও করতে পারবে না। আমি তোমাকে পাওয়ার জন্য নিজের হাত রক্তে রাঙাতে পারি, আবার অন্যের রক্ত পরিষ্কার করতে পারি। এখন থেকে এই বাড়িতে তোমার কোনো মা নেই, কোনো বাবা নেই, কোনো ভাই নেই, আছে শুধু এই অনিক। তুমি আমার হুকুম ছাড়া নিঃশ্বাসও নেবে না।
তুমি আমাকে পাগল করে দেবে অনিক। তুমি আমাকে মুক্তি দাও, আমি সব সম্পত্তি তোমাকে লিখে দিচ্ছি, শুধু আমাকে ছেড়ে দাও। মুক্তি? তোমাকে মুক্তি দিলে আমি বাঁচবো কি নিয়ে? আমার তো নেশা হয়ে গেছে তোমাকে এই যন্ত্রণায় ছটফট করতে দেখা। তুমি যত কাঁদবে আমার তোমাকে তত বেশি ভালোবাসতে ইচ্ছা করবে। কাল থেকে আমরা সেই রিসর্টে থাকবো যেখানে কেউ আমাদের বিরক্ত করবে না। আর কাশেম মিয়া আমাদের সাথেই যাবে, সে হবে আমাদের নতুন সংসারের সাক্ষী। আমি যাব না, আমি কোনো খুনি আর ব্ল্যাকমেলারের সাথে থাকতে পারবো না। তুমি যাবে নীলা, আর খুব হাসি মুখে যাবে, কারণ কাল সকালে তোমার বাবার সেই ডায়েরির কয়েকটা পাতা আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। যদি তুমি না যাও, সিদ্ধান্ত তোমার। সম্মান বাঁচাবে নাকি আমার সাথে রিসর্টে গিয়ে নতুন করে জীবন শুরু করবে? অনেক নীলাকে একরকম পাজাগোলা করে নিচে নিয়ে যেতে লাগলো। নীলা চিৎকার করতে চোখ পালো না, তার গলার আওয়াজ যেন কেউ পাথর দিয়ে চেপে রেখেছে। কাশিমিয়া অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে একটা গুরুর হাসি দিল। রহস্যের জটগুলো খোলার বদলে যেন আরও প্যাঁচ লেগে যাচ্ছে। নীলার পরিবার আসলে তাকে কেন অনেকের হাতে তুলে দিল? আর সেই রাতে নীলা নিজের হাতে কি এমন ড্রিঙ্কস বানিয়েছিল যা তার জীবনটা তছনছ করে দিল? শহর থেকে বেশ দূরে নির্জন এক পাহাড়ের কোলে রিসোর্টটা। অনেক জোর করে নীলাকে এখানে নিয়ে এসেছে। চারপাশটা বড্ড চুপচাপ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রুমের ভেতর নরম আলো জ্বলছে। অনেক নীলাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। নীলা এখনো সেই লাল শাড়িটা পরে আছে, যার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এখানে কেন নিয়ে এলে আমাকে? ওই বাড়িতে কি দম বন্ধ করা কম ছিল যে এখন এই নির্জনে আমাকে মারতে নিয়ে এলে? মারতে আসিনি নীলা, তোমাকে ভালোবাসতে এসেছি। ওই বাড়িতে সবার চোখের আড়ালে তোমাকে ছুতে গেলেও আমার ভয় হতো পাছে কেউ দেখে ফেলে। কিন্তু এখানে আমরা একা, একদম একা। এই পাহাড়, এই জোনাকি আর আমার এই পাগল করা ভালোবাসা সবই এখন তোমার জন্য। তোমার এই ভালোবাসার উপর আমার ঘৃণা হয় অনেক। যে ভালোবাসা মানুষকে ব্ল্যাকমেল করে পেতে হয়, সেটা আর যাই হোক, প্রেম নয়। তুমি আমাকে জোর করে এই লাল শাড়ি পরিয়েছো, জোর করে এখানে এনেছো, এরপর আর কি বাকি আছে? অনেক নীলার কথা শুনে রাগ করলো না। সে ধীর পায়ে এগিয়ে এলো নীলার দিকে। নীলা পালানোর চেষ্টা করতে অনেক তার হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নীলা অনেকের শক্ত বুকটার ধকধকানি শুনতে পাচ্ছে। অনেক নীলার কানের কাছে চুলগুলো সরিয়ে দিয়ে খুব নরম গলায় বলতে শুরু করলো। জোর কোথায় করলাম নীলা? আমি তো তোমাকে আগলে রেখেছি। তুমি কি জানো এই লাল শাড়িতে তোমাকে কতটা মায়াবী লাগছে? ছোটবেলায় যখন তুমি আমার বড় বেআইন সেজে আমাকে শাসন করতে, তখন থেকেই আমি মনে মনে তোমাকে নিজের বউ হিসেবে কল্পনা করতাম। আজ যখন তুমি সত্যি আমার সামনে আমার নামের শাড়ি পরে দাঁড়িয়ে আছো, তখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তুমি সুখী হতে পারো, কিন্তু আমি শেষ হয়ে গেছি অনেক। আমার পরিবার, আমার সম্মান সব তুমি কেড়ে নিয়েছো। ভুল বললে নীলা, আমি তোমার সম্মান কেড়ে নেইনি, বরং তোমার বাবার পাপের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নিজের করে নিয়েছি। তুমি যদি আজ আমার না হতে, তবে সমাজ তোমাকে খুনির মেয়ে বলে থুতু দিত। আমি তোমাকে সেই ঘৃণা থেকে বাঁচিয়ে আমার ভালোবাসা দিয়ে ঢেকে দিয়েছি। অনেক নীলার ভেজা চোখ দুটো আলতো করে মুছে দিল। তার হাতের স্পর্শে এক অদ্ভুত মায়া ছিল, যা নীলাকে মুহূর্তের জন্য দুর্বল করে দিল। অনেক নীলার হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে একটা দীর্ঘ চুমু খেলো। নীলা, তুমি কি একবারও আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো না আমি তোমাকে কতটা চাই? তুমি যখন রাগ করো, তোমার ওই লাল হয়ে যাওয়া নাকটা আমার খুব পছন্দ। তুমি যখন বেআইন হিসেবে আমাকে গালি দিতে, আমি তখন মনে মনে হাসতাম আর ভাবতাম, একদিন এই মেয়েটাই আমার পায়ের শব্দ শুনলে ভয়ে নয়, অভিমানে মুখ লুকিয়ে আমার বুকেই আসবে। তুমি কি ভেবেছো এইসব মিষ্টি কথায় আমি গলে যাব? আমি ভুলিনি তুমি আমার সাথে কি করেছো। ওই ভিডিও, ওই ফাইল, ওগুলো এখনো তোমার কাছে আছে। ওগুলো তো স্রেফ তোমাকে আমার কাছে রাখার একটা ছুতো নীলা। তুমি ছাড়া আমার এই জীবনে আর কোনো নেশা নেই। তুমি পাশে থাকলে আমার আর কিছুই লাগে না। চলো না নীলা, এই এক রাত আমরা সব ভুলে যাই। কোনো জেদ নেই, কোনো ফাইল নেই, কোনো প্রতিশোধ নেই, শুধু তুমি আর আমি। অনেক নীলাকে পাজাকোলা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। সে নীলার উপর ঝুঁকে পড়ে তার কপালে কপাল ঠেকালো।
নীলা শরীর ছেড়ে দিল, কারণ সে জানে এই দানবের হাত থেকে বাঁচার কোনো পথ তার জানা নেই। কিন্তু অনিকের এই মুহূর্তে আচরণ তাকে বিভ্রান্ত করে দিচ্ছে। এটা কি সে রাগী অনিক, নাকি এক প্রেমিক অনিক? আমি জানি তুমি আমাকে মনে মনে ভালোবাসো নীলা, কিন্তু তোমার ওই সিনিয়র ইগো তোমাকে সেটা স্বীকার করতে দিচ্ছে না। তুমি কি ভুলে গেছো সেই রাতের কথা, যখন তুমি আমার খুব কাছে এসে ফিসফিস করে বলেছিলে অনিক আমাকে ছেড়ে কখনো যেও না? আমি এমন কথা বলিনি। তুমি আমাকে ভুল ওষুধ খাইয়েছিলে। ওষুধ আমি খাইয়েছিলাম ঠিকই, কিন্তু মনের কথাগুলো তো তোমার নিজের ছিল নীলা। ওষুধ শুধু তোমার জড়তা কাটিয়ে দিয়েছিল। আচ্ছা, মনে করে দেখো তো, ওই রাতে তুমি নিজেই কি আমাকে জড়িয়ে ধরনি? নীলার স্মৃতি ঝাপসা হয়ে এলো। সে কি সত্যি এমনটা করেছিল? তার নিজের উপর নিজেরই সন্দেহ হতে শুরু করলো। অনেক নীলার গলার ভাঁজে মুখ ডোবালো। তার প্রতিটি স্পর্শে ছিল দখলদারিত্ব আর গভীর তৃষ্ণা। নীলা বুঝতে পারছে সে এক মরণ নেশায় জড়িয়ে পড়েছে। অনেক ছেড়ে দাও প্লিজ। ছাড়বো না নীলা, সারা জীবন এভাবে আগলে রাখবো। কাল সকালে যখন আমরা এই পাহাড় থেকে নামবো, তখন তুমি আর রাগী বেআইন থাকবে না। তুমি হবে শুধু অনিকের আদরের বউ। আর ওই ডায়েরি, ওটা আমি পুড়িয়ে দেব যদি তুমি আমাকে কথা দাও যে তুমি আর কখনো আমায় ছেড়ে যাওয়ার কথা ভাববে না। নীলা কোনো উত্তর দিল না। সে শুধু অনেকের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিল। বাড়ি তখন ঝুম বৃষ্টি নামতে শুরু করেছে। বৃষ্টির শব্দের মাঝে নীলার কান্নার শব্দ হারিয়ে গেল। কিন্তু এই রোমান্টিক আবহের আড়ালে অনেকের মাঝে যে আরো বড় কোনো পরিকল্পনা চলছে না, তা কি বলতে পারে? নীলা, আজ রাতটা শুধু আমাদের। কোনো প্রশ্ন করো না, শুধু অনুভব করো আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেক রুমের বাতিটা নিভিয়ে দিল। অন্ধকারে নীলা শুধু অনেকের তপ্ত নিঃশ্বাস আর নিজের হৃৎপিণ্ডের ধকপকানি শুনতে পাচ্ছে। এই নির্জন রিসোর্টে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো ঠিকই, কিন্তু রহস্যের মেঘগুলো কি আসলে কেটে গেল, নাকি এটা বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? রিসোর্টের সকালটা অন্যরকম মায়া নিয়ে এলো। জানালা পর্দা সরিয়ে মিষ্টি রোদ নীলার মুখে এসে পড়ছে। গত রাতে সেই রোমান্টিক কিন্তু রহস্যময় মুহূর্তগুলো রেশ এখনো কাটেনি। অনেক পাশে নেই, হয়তো বাইরে গেছে। ঠিক তখনই নীলার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বড় বোন নীলিমার নাম। নীলিমা হলো অনিকের বড় ভাই অয়নের বউ, অর্থাৎ নীলার আপন বোন এবং অনিকের আপন ভাবি। হ্যালো আপু, তুমি এই সময়ে ফোন দিলে যে? বাড়িতে সব ঠিক আছে তো? ঠিক আর থাকলো কই রে নীলা, তোরা তো রিসোর্টে গিয়ে বেশ আছিস, কিন্তু এখানে যে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। শোন নীলা, অনেক যা বলছে সব কি তুই চোখ বন্ধ করে বিশ্বাস করছিস? তুই কি জানিস তুই আসলে কোন আগুনের সাথে খেলছিস? মানে কি আপু? তুমি কি অনেকের সেই ব্ল্যাকমেলের কথা বলছো? আব্বুর ডায়েরি আর সেই রাতের কথা? তুমি তো জানো আপু, তোমরা সবাই মিলে আমাকে এই জানোয়ারটার হাতে তুলে দিলে কেন? কথা অত সহজ না নীলা। তুই যাকে জানোয়ার ভাবছিস সে হয়তো তোকে বাঁচানোর জন্য এই নাটকটা করছে, কিন্তু অয়ন, তোর দুলাভাইয়ের মতলব কি অন্যরকম। সে আজ সকাল থেকে কার সাথে যেন ফোনে কথা বলছে, আর তোর বাবার সেই সম্পত্তির কাগজগুলো খুঁজছে। তুই কি একবার ভেবে দেখেছিস যদি অনেক তোকে বিয়ে না করতো, তবে অয়ন তোকে কোনো বিপদে ফেলতো? নীলা চুপ করে রইল। তার মাথায় কিছু ঢুকছে না। নিজের বোন এসব কি বলছে? অয়ন দুলাভাই তো সবসময় খুব শান্ত আর ভদ্র সেজে থাকেন। ফোনের ওপাশ থেকে হঠাৎ অয়নের গম্ভীর গলা শোনা গেল। বোঝা যাচ্ছে সে নীলিমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে। কিরে নীলা, অনেক তোকে খুব আদর যত্নে রেখেছে তো। দেখিস, বেশি বাড়াবাড়ি করিস না। অনেক ছোট মানুষ, আবেগে অনেক কিছু করে ফেলছে, কিন্তু আমি কিন্তু অতটা দয়ালু নই। তোকে যা বলা হয়েছে তাই করবি। অনেকের কাছ থেকে ওই লকারের চাবিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা কর। ওই চাবিটা আমার চাই। দুলা ভাই, আপনি এসব কি বলছেন? আপনি কি আমাকে দিয়ে অনেকের ক্ষতি করাতে চাইছেন? আপনারা কি সবাই মিলে আমাদের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছেন? ছিনিমিনি নয় নীলা, এটা বিজনেস। ওই লকারে এমন কিছু আছে যা পেলে তোর বাবা সারা জীবন জেলের ভাত খাবে, আর ওই সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে। অনেক তোকে ভালোবাসে বলে ওটা লুকিয়ে রেখেছে, কিন্তু আমি জানি তুই চাইলে ওটা বের করতে পারবি। নিজের বোন আর আমার কথা ভাব, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। অয়ন ফোনটা কেটে দিল। নীলা পাথরের মতো বসে রইল। তার মানে অনেক একাই ভিলেন নয়। অয়ন দুলাভাই আর নীলিমা আপু এই নোংরা খেলার অংশ। ঠিক তখনই অনেক রুমে ঢুকলো। তার হাতে একগুচ্ছ বনফুল। নীলার ফ্যাকাশে মুখ দেখে সে ভুরু কুচকালো। কার সাথে কথা বলছিলে নীলা? অয়ন ভাইয়া ফোন দিয়েছিল নাকি নীলিমা ভাবি? তোমরা সবাই মিলে আমাকে শেষ করে দিলে কেন অনিক? তোমরা কি মানুষ না?
অয়ন দুলাভাই আমাকে বলেছে তোমার কাছ থেকে লকারের চাবি চুরি করতে। সে নাকি আব্বুকে জেলে পাঠাবে আর সব সম্পত্তি দখল করবে। তুমি কোনটা সত্যি বলছো আর কোনটা মিথ্যা আমি কিছুই বুঝতে পারছি না। অনেক ফুলগুলো টেবিল উপর রেখে নীলার সামনে হাঁটু গেড়ে বসলো। সে নীলার হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে খুব শান্ত গলায় কথা বলতে শুরু করলো। তার চোখে এখন আর কোনো শয়তানি নেই, বরং এক ধরনের পজেসিভ মায়া কাজ করছে। আমি জানতাম অয়ন ভাইয়া তোমাকে ফোন দেবে। নীলিমা ভাবি তোমায় সাবধান করার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু সে নিজেও ভাইয়ার কাছে বন্দি। শোনো নীলা, আমি যে ভিডিওর ফাইলের ভয় তোমাকে দেখিয়েছি সেগুলো আসলে আমার কাছে তোমাকে আটকে রাখার জন্য ছিল। কারণ আমি জানতাম আমি যদি তোমাকে বিয়ে না করি তবে অয়ন ভাইয়া তোমাকে এমন একজনের কাছে বিক্রি করে দিত যে তোমার জীবনটা নরক বানিয়ে ছাড়তো। আমি কি তোমার কথা বিশ্বাস করব? তুমিও তো আমাকে ব্ল্যাকমেইল করছো। তুমিও তো সেই রাতের ভিডিও দেখিয়ে আমাকে বাধ্য করেছো। করেছি নীলা, কারণ এছাড়া তোমাকে পাওয়ার আর কোনো পথ ছিল না। তুমি তো আমাকে পাত্তাই দিতে না, বড় বেআইনগিরি দেখিয়ে অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে। আমি তোমাকে হারানোর ভয়ে পাগল হয়ে এই পথ বেছে নিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার বাবার কোনো ক্ষতি হতে দেব না। ওই লকারের চাবি আমার কাছেই নিরাপদ। ভাইয়া ওটা পেলে তোমাদের পুরো পরিবার রাস্তায় বসে যাবে। তাহলে তুমি কেন আমাকে সবটা খুলে বললে না? কেন এই মিথ্যা অভিনয়ের আশ্রয় নিলে? কারণ তুমি আমাকে ঘৃণা করো নীলা। সত্যটা বললে হয়তো তুমি বিশ্বাস করতে না। এখন অন্তত তুমি আমার পাশে আছো। এই যে আমি তোমাকে ছুতে পারছি, তোমার সাথে রাগ করতে পারছি, এটাই আমার পাওনা। নীলিমা ভাবি তোমাকে যা বলেছে তা অর্ধেক সত্যি। অয়ন ভাইয়া আসলে আমাদের দুজনেরই শত্রু। সে ভাবছে আমি তার হয়ে কাজ করছি, কিন্তু আমি আসলে তোমাকে আর তোমার পরিবারকে তার হাত থেকে রক্ষা করছি। অনেক নীলাকে জড়িয়ে ধরলো। এবার নীলা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল না। তার মনে হচ্ছে সে এক বিশাল গোলক ধাঁধায় আটকে গেছে। একদিকে তার নিজের রক্ত, আর অন্যদিকে এই পাগল বেআইনটা যে তাকে পাওয়ার জন্য সব সীমা পার করে ফেলেছে। অনেক নীলার ঘাড়ে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল, আজ সারাদিন আমরা এই ঘরেই থাকবো। অয়ন ভাইয়াকে বুঝতে দিও না যে তুমি সব জেনে গেছো। সে যদি জানতে পারে আমি তোমাকে সত্যিটা বলে দিয়েছি, তবে সে কাশেম মিয়াকে দিয়ে বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। আমার উপর একটু ভরসা রাখো নীলা। আমি জানি আমি খুব খারাপভাবে তোমাকে পেয়েছি, কিন্তু তোমাকে আমি কোনো দিন হারতে দেব না। তোমার এই ভালোবাসাকে আমি কি নাম দেব অনিক? এটা তো বিষের মতো, যা আমায় তিলে তিলে শেষ করছে, আবার তোমাকেই আঁকড়ে ধরতে বাধ্য করছে। এটাকে বিষই বলো নীলা, তবে এই বিষের নীলকণ্ঠ শুধু আমিই হব। তোমাকে আমি এক ফোঁটা জ্বালা সইতে দেব না। চলো আজ সব চিন্তা ভুলে একটু রোমান্টিক হওয়া যাক। আমি কি তোমার ওই অভিমানী মুখটাতে একটা কামড় বসাতে পারি? আমার কিন্তু তোমার ওই রাগটা দেখতে খুব ভালো লাগে। অনেক নীলার গালে হালকা করে চিমটি কাটলো। নীলা এবার একটু ম্লান হাসলো। সে বুঝতে পারছে না সে কি অনিকের মায়ে পড়ছে নাকি পরিস্থিতির শিকার হচ্ছে। কিন্তু নীলিমা আর অয়নের এই নতুন রূপ পুরো রহস্যটাকে আরো এক মোড় এনে দিল। বাড়ির ড্রাইভার কাশেম মিয়া এখন কোথায়, আর লকারের ভেতর আসলে কি আছে জানিয়ে অয়ন এত মরিয়া। রিসোর্টের বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছ বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। রুমের ভেতর আবছা নীল আলো জ্বলছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিল। তার মাথায় এখনো নীলিমা আপু আর অয়ন দুলাভাই সেই ফোন কলের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। হঠাৎ অনেক পেছন থেকে এসে নীলার কোমরে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো। অনেক ছাড়ো, এখন এসব ভালো লাগছে না। আমার মাথা ফেটে যাচ্ছে এসব চিন্তায়। চিন্তা করার জন্য তো আমি আছি নীলা। তুমি শুধু আমার এই বুকের স্পন্দনটা অনুভব করো। দেখো তো এটা কার নামে এত জোরে ডাকছে। আজ এই বৃষ্টির রাতে কোনো ভয় নেই, কোনো শত্রু নেই, শুধু তুমি আর আমি। অনেক নীলার ঘাড়ে তার তপ্ত ঠোঁট ছোঁয়ালো। নীলা শিউরে উঠল। সে অনিকের হাত সরিয়ে দিতে চাইল, কিন্তু অনিক আজ অন্য মেজাজে। সে নীলাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার দুই গালে হাত রাখলো। অনিকের চোখে আজ এক অদ্ভুত নেশা আর অধিকার বোধ। কতদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছি জানো নীলা? তুমি যখন আমার সামনে দিয়ে শাড়ি পরে হেঁটে যেতে আর আমাকে বিয়াই বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে, তখন আমার ইচ্ছা করতো তোমাকে এইভাবেই নিজের হাতের মুঠোয় বন্দি করে ফেলি। আজ তুমি আমার ধরাছোঁয়ার মধ্যে, আমার একদম আপন। তুমি খুব বেশি বেশি বাড়াবাড়ি করছো অনিক। তুমি কি ভুলে গেছো আমাদের বিয়ের পেছনে সেই নোংরা সত্যিটা? কিচ্ছু ভুলিনি, কিন্তু এখন
সেই সত্যিটা আমার কাছে খুব মিষ্টি লাগছে, কারণ ওই সত্যিটাই তোমাকে আজ আমার এই বাহু বন্ধনে এনে দিয়েছে। তুমি যত রাগ করবে আমার তোমাকে তত বেশি আদর করতে ইচ্ছা করবে। অনেক নীলার কপালে কপাল ঠেকালো, তার নিঃশ্বাস নীলার ঠোঁটের খুব কাছে। নীলা এবার আর নিজেকে সামলাতে পারল না, সে অনেকের শার্টের কলার খামচে ধরল। তার রাগ আর ভালোবাসা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অনেক নীলার ঠোঁট দুটো গভীর করে একটা কামড় বসালো। উফ অনিক, লাগছে তো। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার জন্য পাগল হয়েছি। এই যে তোমার ঠোঁট কামড়ে দিলাম, এটা আমার অধিকার। তোমার এই শরীরে শুধু আমার নাম লেখা থাকবে নীলা। অন্য কেউ তোমার দিকে তাকালে আমার ইচ্ছে করে তার চোখ উপড়ে ফেলি। আজ রাতে তোমাকে আমি এক মুহূর্তের জন্যেও ছাড়বো না। অনেক নীলাকে পাজকোলা করে তুলে নিয়ে বিছানায় আছাড় দিয়ে ফেলো। সে নীলার উপর ঝুঁকে পড়ে তার হাত দুটো মাথার উপরে চেপে ধরল। নীলা ছটফট করছে, কিন্তু অনেকের শক্তির কাছে সে অসহায়। অনেক নীলার কানের লতিতে কামড় দিয়ে মৃদু চাপ দিল। তুমি আমার সিনিয়র বেআইন হতে পারো, কিন্তু এই বিছানায় তুমি শুধুই আমার ছোট্ট বউ। দেখি আজ তোমার সেই রাগী রূপটা কোথায় পালায়। আজ আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো যে কাল সকালে তুমি তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। তুমি একটা আস্ত জানোয়ার অনিক, কিন্তু কেন জানি এই জানোয়ারটাকেই আমার এখন খুব আপন মনে হচ্ছে। নীলার কথা শুনে অনেক একটু থামলো। সে নীলার চোখের দিকে তাকালো। নীলার চোখে এখন আর ঘৃণা নেই, আছে এক গভীর আত্মসমর্পণ। অনেক নীলার শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে তার পেটে আলতো করে আঙ্গুল বুলাতে লাগলো। নীলার চোখ বন্ধ করে ফেলল। অনেক তার ঠোঁট দিয়ে নীলার সারা মুখে চুমু খেতে লাগলো। তাদের রোমাঞ্চ যেন আগুনের মতো জ্বলছে। অনেক নীলা, তুমি কি চাও আমি তোমাকে এখনই মুক্তি দেই, নাকি এভাবেই সারা জীবন আমার আদর খেয়ে বেঁচে থাকতে চাও? তুমি আমাকে মুক্তি দিলেও আমি এখন আর যেতে পারবো না অনিক। তুমি আমাকে তোমার বিষাক্ত নেশায় আসক্ত করে ফেলেছো। নীলার গলায় মুখ ডুবিয়ে দিল। রুমের ভেতর শুধু তাদের ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। বাইরে বৃষ্টির তাণ্ডব বাড়ছে, আর ঘরের ভেতরে দুই হৃদয়ের প্রেম যেন সব সীমানা ছাড়িয়ে যাচ্ছে। অনেক নীলার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলল, যা শুনে নীলার মুখ লজ্জায় লাল হয়ে গেল। কাল সকালে কি তুমি আমার জন্য চা বানাবে, নাকি সারা রাত জেগেই থাকতে চাও? শয়তান একটা, ছাড়ো আমাকে, আমি ঘুমাবো। ঘুমাবে? অত সহজ নয় সোনা। আজ রাতটা অনেক বড়, আর আমাদের রোম্যান্স তো কেবল শুরু হলো। অনেক নীলা শরীরের ভাঁজে নিজেকে হারিয়ে ফেল। তাদের এই তীব্র ভালোবাসার মাঝে রহস্যের কালো ছায়াটি কি ঢাকা পড়ে যাবে, নাকি এই সুখের আড়ালে লুকিয়ে আছে বড় কোনো বিপদ? একদিকে অয়ন দুলাভাইয়ের হুমকি, আর অন্যদিকে অনেকের এই পাগল করা ভালোবাসা। নীলা এখন কোন পথে যাবে? সকালের আলো ফুটতে নীলার ঘুম ভেঙে গেল। পাশে অনেক অঘরে ঘুমাচ্ছে। রাতের সেই তীব্র রোমাঞ্চ আর অনেকের পাগলামি নীলার শরীরের প্রতিটি ভাঁজে মিশে আছে। কিন্তু নীলার মন শান্ত নয়। সে খুব সপ্তপনে বিছানা থেকে নামলো। অনেকের প্যান্টের পকেটে সেই চাবি গোছাটা উকি দিচ্ছে। নীলা বুক ধকধকানি নিয়ে হাত ভারিয়ে চাবিটা হাতে নিল। ক্ষমা করো অনিক, তোমাকে বিশ্বাস করতে চেয়েও পারছি না। এই চাবিটাই হয়তো সব রহস্যের শেষ মাথা। নীলা পা টিপে টিপে রুমের কোনায় রাখা অনেকের সেই কালো ল্যাপটপ ব্যাগটার কাছে গেল। ব্যাগের ভেতর হাত দিতে সে একটা ছোট্ট স্টিলের বক্স পেল। অনেকের পকেট থেকে নেওয়া চাবিটা সেই বক্সের একদম নিখুঁতভাবে লেগে গেল। বক্সটা খুলতে নীলা কিছু পুরনো চিঠিপত্র আর একটা মেমোরি কার্ড দেখতে পেল। নীলা রিসোর্টের ল্যাপটপটা অন করে মেমোরি কার্ডটা লাগালো। স্ক্রিনে একটা ফোল্ডার ভেসে উঠল, যার নাম লেখা ছিল 20 বছর আগে। ফোল্ডারটা খুলতেই একটা অডিও ফাইল প্লে হলো। নীলা শুনতে পেল সেখানে তার বাবার, অনেকের বাবার গলা শোনা যাচ্ছে। আপনি যা করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। আপনি নিজের ভাইকে সম্পত্তি থেকে সরাতে গিয়ে খুনের পরিকল্পনা করেছেন। আমি এখন পুলিশকে সব জানাবো। দয়া করে থামুন, আমি আপনাকে অর্ধেক সম্পত্তি লিখে দিব। শুধু এই কথাটা কাউকে বলবেন না। আমার ছেলে আর মেয়েদের কথা ভাবুন। নীলা স্তব্ধ হয়ে গেল। তার মানে তার বাবা শুধু একা দোষী নয়, তার নিজের শ্বশুর অর্থাৎ অনেকের বাবারও এখনের সত্যটা ধামাচাপা দিয়ে সম্পত্তি ভাগ করে নিয়েছিল। অয়ন দুলাভাই এখন যা করছেন তা আসলে তার বাবার পুরনো সেই পাপের ভাগ বসানো মাত্র। ঠিক তখনই আরেকটা ফাইল ওপেন হলো। সেখানে অনেকের রেকর্ড করা কিছু কথা শোনা যাচ্ছে। অয়ন ভাইয়া ভাবছে আমি নীলাকে ব্ল্যাকমেল করছি কারণ আমি তার সাথে আছি, কিন্তু আমি আসলে নীলার বাবাকে বাঁচাতে চাই। অয়ন ভাইয়া যদি ওই ডায়েরি পায় তবে সে নীলার বাবাকে ফাঁসিয়ে পুরো সম্পত্তিটা আত্মসাৎ করবে। আমি নীলাকে নিজের কাছে আগলে রেখেছি যেন অয়ন ভাইয়া তাকে ব্যবহার করতে না পারে। নীলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অনেক তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে ঠিকই, কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য ছিল অয়ন দুলাভাই আর অনেকের বাবার হাত থেকে নীলার পরিবারকে রক্ষা করা।
ঠিক তখনই পেছনের দরজায় শব্দ হলো। সব জেনে গেলে তাহলে? নীলা চমকে পেছনের দিকে তাকালো। অনেক দরজায় দাঁড়িয়ে আছে, তার মুখটা খুব গম্ভীর। সে নীলার কাছে এসে ল্যাপটপটা বন্ধ করে দিল। অনেক তুমি তুমি আমাকে কেন সত্যিটা বললে না? তুমি তোমার নিজের বাবার বিরুদ্ধেই লড়ছিলে। তুমি আমাকে ব্ল্যাকমেলার সেজে রক্ষা করতে চেয়েছিলে। সত্যিটা বললে তুমি কি এই অনিকের কাছে ধরা দিতে নিলা? তুমি তো আমাকে ঘৃণা করতে। আর আমার বাবা আর অয়ন ভাইয়া যে কতটা বিপজ্জনক তা তুমি জানো না? আমি যদি তোমাকে সেই রাতে ওই ঘটনাটা ঘটিয়ে নিজের জিম্মায় না আনতাম, তবে তারা তোমাকে দিয়ে এমন কিছু পেপারে সই করাতো যা আমাদের দুই পরিবারকে পথে বসিয়ে দিত। কিন্তু সেই রাতের কথা বলো অনেক, কেন ভিডিওর ভয় দেখালে? সেই রাতের ভিডিওতে আসলে তেমন কিছুই নেই নীলা। তুমি নেশার ঘরে শুধু কাঁদছিলে আর আমাকে জড়িয়ে ধরে বলছিলে তুমি একা থাকতে ভয় পাচ্ছ। আমি শুধু ভিডিওটার কয়েক সেকেন্ড তোমাকে দেখাতাম যেখানে মনে হতো আমরা খুব ঘনিষ্ঠ। বাকিটা ছিল আমার বানানো গল্প। তোমাকে বাধ্য করার জন্য আমাকে শয়তান সাজতে হয়েছিল। তার মানে তুমি আমার কোনো ক্ষতি করোনি? আমি এখনো আগের মতোই আছি? তুমি আমার স্ত্রী নীলা, তোমাকে অসম্মান করার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু এই মিথ্যাটা না বললে তুমি কোনোদিন আমাকে বিয়ে করতে না। এখন বলো, আমাকে কি ক্ষমা করা যায়? নীলা এবার আর কোনো কথা না বলে অনিককে শক্ত করে জড়িয়ে ধরল। রহস্যের একটা বড় অংশ সমাধান হয়ে গেল, কিন্তু এখনো একটা জট বাকি। সেই ড্রাইভার আর ডায়েরিটা আসলে এখন কার কাছে? অনেক তো রহস্য হলো, এবার কি বড় বিয়ান একটু ঠান্ডা হবে? তোমাকে আমি ছাড়বো না অনি। এত বড় একটা কথা আমার কাছে লুকিয়েছো, কিন্তু অয়ন দুলাভাই যদি জেনে যায় যে তুমি তাকে ধোকা দিয়েছো? সে আজই রিসোর্টে আসছে আর সাথে কাশেম মিয়াকেও নিয়ে আসছে। আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে নীলা। রিসোর্টের ভিতরে তখনও থমথমে ভাব কাটেনি। নীলা ল্যাপটপ আর মেমোরি কার্ড নিয়ে টেনশনে পায়চারি করছে। ঠিক সেই সময় অনেক কোথা থেকে যেন একজোড়া সানগ্লাস চোখে দিয়ে আর শার্টের হাতা গুটিয়ে একদম ফুরফুরে মেজাজে রুমে ঢুকলো। তার হাতে একটা আইসক্রিম। কি বড় বিয়ান সাহেব, মুখটা অমন বাংলা পাঁচের মতো করে রেখেছেন কেন? বাইরে আবহাওয়াটা দেখেছেন? একদম রোমান্টিক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অনেক? অয়ন দুলাভাই যে কোনো সময় এখানে চলে আসবে। কাশেম মিয়া অস্ত্র নিয়ে ঘুরছে, আর তুমি এখানে আইসক্রিম খাচ্ছ। তোমার এই ফাজলামি কি কোনোদিন বন্ধ হবে না? আরে বাবা, রহস্য সমাধান করতে এসেছি বলে কি জীবনটা মাটি করে দেব? দুনিয়া উল্টে যাক, কিন্তু আমাদের এই হানিমুন তো আর রোজ রোজ হবে না। চলো বাইরে ওই লেকের পাড়টা একটু ঘুরে দেখি। এই সুন্দর মুহূর্তগুলো কি আর পরে পাবে? আমি কোথাও যাব না। আমার এখন যান বাঁচানো নিয়ে টানাটানি, আর তোমার মাথায় ঘুরছে ঘোরাঘুরি। তুমি যাও, গিয়ে আইসক্রিম খাও আর লেকে ডুবে মরো। অনেক নীলার কথা কানেই তুলল না। সে হাত বাড়িয়ে নীলার হাতটা টেনে ধরল। নীলা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অনেকের শক্তির কাছে পারল না। অনেক তাকে একরকম জোর করে দরজার দিকে টেনে নিয়ে যেতে লাগলো। অনেক হয়েছে রহস্য খেলা, এখন একটু রোমান্স খেলি। চলো। তুমি কি জানো, রাগী বউদের যখন জোর করে ঘোরাতে নিয়ে যাওয়া হয় তখন তাদের সৌন্দর্য আরও 10 গুণ বেড়ে যায়। তোমাকে আজ এই রাগী মুখেই দারুণ লাগছে। আমাকে আমার মতো থাকতে দাও। অনেক ছাড়ো বলছি। মানুষ দেখলে কি ভাববে? একটা বড় বেআইনকে তার বোনের দেবর এইভাবে টেনে নিয়ে যাচ্ছে। লজ্জা করে না তোমার? লজ্জা আমার ডিকশনারিতেই নেই নীলা। আর মানুষ যা বাবার ভাবুক, আমি তো আমার নিজের বউকেই নিয়ে যাচ্ছি। শোনো, ওই লেকের পাড়ে একটা দোলনা আছে, সেখানে বসে আমরা আইসক্রিম খাবো আর আমি তোমাকে একটা গান শোনাবো। রাজি? একদম না। তোমার গান শোনা মানেই আমার কানের পর্দা ফেটে যাওয়া। অনেক প্লিজ বোঝার চেষ্টা করো, পরিস্থিতি কিন্তু ভালো না। অনেক হাসতে হাসতে নীলার কোমরে হাত জড়িয়ে ধরল। সে নীলার কানের কাছে মুখটি ফিসফিস করে বলল, তুমি যদি এখন হাসি মুখে আমার সাথে না যাও, তবে আমি এই রিসর্টের সবার সামনে তোমাকে কোলে তুলে নেব। তুমি কি সেটা চাও, নাকি ভালো মেয়ের মতো আমার হাত ধরে হাঁটবে? নীলা অনিকের চোখের দিকে তাকালো। অনিকের চোখে এখন এক অদ্ভুত দুষ্টামি। সে জানে অনিক যা বলে তা করতে দ্বিধা করে না। নীলা বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস পেল। সে বুঝতে পারলো অনিকের সাথে তর্কে জেতা অসম্ভব। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু যদি কেউ আমাদের দেখে ফেলে বা কোনো বিপদ হয়, তবে আমি তোমাকে আস্ত চিবিয়ে খাবো, মনে থাকে যেন। ওরে বাবা, বেআইনের হুমকি শুনে তো আমার এখনই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। চলো,
ভয় পাওয়ার অভিনয়টা লেকের পাড়ে গিয়েই করি। তারা দুজন লেকের পাড়ে এসে পৌঁছালো। চারিদিকে সবুজ ঘাস আর নীলা জল দেখে নীলার মনটা একটু শান্ত হলো। অনেক আইসক্রিমটা নীলার মুখের সামনে ধরলো। নীলা প্রথমে মুখ ঘুরিয়ে নিল, অনেকের জোড়াজড়িতে শেষ পর্যন্ত এক কামড় দিল। অনেক তখন নিজের সানগ্লাসটা নীলার চোখে পরিয়ে দিল। দেখেছো, এখন তোমাকে একদম ওই সাউথ ইন্ডিয়ান মুভির রাগী হিরোইনদের মতো লাগছে। শুধু অভাব একটা তলোয়ারের, সেটা থাকলে তুমি আমাকে এখনই 2 টুকরো করে ফেলতে। ফাজলামি বন্ধ করো অনেক। কিন্তু সত্যি বলতে জায়গাটা সুন্দর। তুমি এত কিছুর মাঝেও কিভাবে এত শান্ত থাকো আমি বুঝি না। কারণ আমার সাথে তুমি আছো নীলা। বিপদের পাহাড় সামনে থাকলেও আমি জানি তুমি আমার পাশে থাকলে আমি সব পার করে দেব। আর একটু একটু মজা না করলে জীবনটা তো বোরিং হয়ে যাবে, তাই না? নীলা এবার হেসে ফেল। অনেকের এই পাগলামিটাই হয়তো তাকে এত বড় বিপদের মাঝেও শক্তি দিচ্ছে। অনেক নীলার হাতটা শক্ত করে ধরল। তাদের এই হাসাহাসি আর খুনসুটি দেখে বোঝার উপায় নেই যে তাদের পেছনে এক বিশাল বড় ষড়যন্ত্র কাজ করছে। শোনো অনেক, এই মুহূর্তটা কিন্তু আমি সারা জীবন মনে রাখবো। যদি আমরা বেঁচে ফিরি তবে তোমাকে আমি নিজ হাতে রেঁধে খাওয়াবো। শুধু রেতে খাওয়াবে, আর কিছু না? ধরো একটা ছোটোখাটো আদর বা... অনেক, আবার শুরু করলে? চলো এখান থেকে, আমার আইসক্রিম শেষ। অনেক হাসতে হাসতে নীলার পেছনে দৌড়াতে লাগলো। তাদের এই ছোট ছোট আনন্দগুলো যেন আসন্ন ঝড়ের আগে এক টুকরো স্বস্তি। কিন্তু সেই ঝড় কি তাদের সেই হাসি মুছে দেবে, নাকি অনেক তার বুদ্ধিতে সব বিপদ কাটিয়ে নীলাকে নিজের বুকে সারা জীবন আগলে রাখবে? জোপের আড়াল থেকে কাশেম মিয়া আর তার দলবল অস্ত্র নিয়ে বেরিয়ে আসতেই পরিবেশ থমথমে হয়ে গেল। অনেক দ্রুত নীলাকে আড়াল করে দাঁড়ালো। বিআই সাহেব, তেজদি খেয়ে লাভ নেই, মেমোরি কার্ডটা দিয়ে দাও। অয়ন ভাইজান কিন্তু পুরো রিসোর্ট ঘিরে রেখেছে, পালানোর পথ নেই। কাশেম কাকা, আপনি কি মনে করেছেন আমি আপনার আর অয়ন ভাইয়ের মতো কাপুরুষ? আমার কাছে প্রমাণ আছে বলে আপনারা আজ কুকুরের মতো তাড়া করছেন। নীলার গায়ে হাত দেওয়ার আগে ভেবে নেবেন আমি মরার আগে আপনাদের যমরাজ বানিয়ে ছাড়বো। অনেক, আমাদের হাতে তো পিস্তল। জেদ করো না, চলো আমরা এখান থেকে পালানোর চেষ্টা করি। ওরা তোমাকে মেরে ফেলবে। নীলা, তুমি শোনো, তুমি একদম পেছাবে না। তুমি সোজা ওই পার্কিংয়ের দিকে দৌড় দাও। নীল গাড়িটার চাকার উপর চাবি আছে। তুমি গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে সোজা মেইন রোডে চলে যাবে। ওখানে পুলিশ টহল দেয়। যাও নীলা, এখনই যাও। না অনেক, আমি তোমাকে এই জানোয়ারগুলোর মাঝখানে একা ফেলে কোথাও যাব না। দরকার হলে দুজনে একসাথে মরবো, তাও তোমাকে ছাড়বো না। কাশেমের ইশারায় দুজন গুন্ডা রামদা নিয়ে তেড়ে আসতেই অনেক একজনের বুকে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই অয়ন দুলাভাই রিভলভার হাতে সেখানে হাজির হলো। থামাই সব, অনেক অনেক হিরোগিরি দেখিয়েছিস, এবার ওই কার্ডটা দে, না হলে তোর নীলিমা ভাবিকে আমি জ্যান্ত কবর দেব। আমি জানি তুই তাকে খুব মান্য করিস। অয়ন ভাইয়া, আপনার একটু লজ্জা লাগে না? নিজের ছোট ভাইয়ের বউকে কিডন্যাপ করতে লোক পাঠিয়েছেন, আবার নিজের বউকে জিম্মি করে সম্পত্তি চাচ্ছেন। আপনি তো আমাদের বংশের কলঙ্ক। ওই মেমোরি কার্ড আপনি কোনোদিন পাবেন না, কারণ ওটা আমি অনেক আগেই নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছি। কি বললি? তবে তো তোকে আর জ্যান্ত রাখার দরকার নেই। কাশেম, মেয়েটাকে ধর, আর অনেককে আমি নিজে শেষ করব। অনেক একলাপে অয়নের উপর ঝাঁপিয়ে পড়লো। অয়নের হাত থেকে রিভলভারটা ছিটকে পড়লো আর একটা গুলি শূন্যে ফুটে উঠল। অনেক সাবধান, তোমার মাথায় ওরা আঘাত করছে। ছেড়ে দাও ওদের, আমরা পুলিশকে ডাকছি। নীলা, তুমি এখান থেকে পালাও বলছি। আমার চিন্তা করো না, আমি এই রক্তচোষাদের আজ ছাড়বো না। ভাইয়া আপনি ভাবছেন আপনি জিতে গেছেন? পুলিশ এই রিসর্ট ঘিরে ফেলেছে। ওই দেখুন লেকের ওপাশে পুলিশের গাড়ির আলো। দস্তাদস্তির এক পর্যায়ে অনেককে ধাক্কা দিলে অনেকের মাথা পাথরের কোণে লেগে যায়। রক্তে অনেকের সাদা শার্ট ভিজে একাকার। পুলিশ তৎক্ষণে এসে অয়ন আর কাশিমকে ঘিরে ধরে। অনেক, ও আল্লাহ, তোমার মাথা দিয়ে কত রক্ত পড়ছে। অনেক কথা বলো, প্লিজ চোখ বন্ধ করো না। আমি তোমাকে খুব ভালোবাসি অনেক, আমাকে ছেড়ে যেও না। বড় বিয়ান, এতদিনে মুখ ফুটে স্বীকার করলেন, তবে রক্ত তো বেরোবেই। আপনার ভালোবাসার টানেই তো আমি লড়ছিলাম। এবার একটু হাসুন তো, আপনাকে হাসলে অনেক বেশি সুন্দর লাগে। পাগল একটা, এই অবস্থায় কেউ ফাজলামি করে? তুমি সুস্থ হও,
আমি তোমাকে আর কোনোদিন বকবো না, আমি তোমার সব কথা শুনবো। সত্যি তো? নাকি সুস্থ হলে আবার সেই ডান্ডা নিয়ে তেড়ে আসবেন? আমার মেমোরি কার্ডটা সার্থক হলো। অন্তত আপনাকে তো সারা জীবনের জন্য বন্দি করতে পারলাম আমার এই হৃদয়ে। পুলিশ অয়ন আত্মার দলবলকে হাতকারা পরিয়ে নিয়ে গেল। নীলা অনেকের রক্তমাখা মাথাটা নিজের বুকে চেপে ধরে অঝরে কাঁদতে লাগলো। বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেল নীলার চোখের জল আর অনেকের রক্ত। অ্যাম্বুলেন্সের সাইরেনটা অন্ধকার রাতটাকে চিরে দিচ্ছে। অনেক স্ট্রেচারে শুয়ে আছে, তার কপালে সাদা ব্যান্ডেজে রক্তে লাল হয়ে গেছে। নীলা পাশে বসে অনেকের হাতটা শক্ত করে ধরে রেখেছে। তার নিজের শাড়িটা অনেকের রক্তে মাখামাখি। অনেক একটু চুপ মেলো, আমরা হাসপাতালের খুব কাছাকাছি চলে এসেছি। তুমি তো বলেছিলে আমি হাসলে তোমার ভালো লাগে, দেখো আমি হাসছি, তুমি কথা বলো অনিক। অনেক কোনো উত্তর দিচ্ছে না, তার শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছাতে ডাক্তাররা অনেককে ভেতরে নিয়ে গেল। নীলা অপারেশন থিয়েটারের সামনে বিধ্বস্ত অবস্থায় বসে রইল। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি নেই। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা পাঠিয়েছে নীলিমা আপু। নীলা, অয়ন আর অনেকের বাবা জেল থেকে বাঁচার জন্য শেষ চালটা চালছে। ওরা কাশেম মিয়াকে দিয়ে আমাদের বাড়ির লকার থেকে আসল ডায়েরিটা সরাতে পাঠিয়েছে। ওই ডায়েরিটা একবার ধ্বংস করতে পারলে অনেক যে প্রমাণ জোগাড় করেছে তা পুলিশ দুর্বল বলে উড়িয়ে দেবে। অনেক এখন হাসপাতালে, এই সুযোগে ওরা তোকে আর তোর বাবাকে চিরতরে শেষ করে দিবে। তুই এখনই বাড়ি যা নীলা। নীলা মেসেজটা পড়ে পাথরের মতো হয়ে গেল। একদিকে মৃত্যুর সাথে লড়ছে তার ভালোবাসার অনেক, আর অন্যদিকে তার পুরো পরিবারের অস্তিত্ব বিলীন হতে চলেছে। নীলা অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকালো। তার দু চোখে এখন আর জল নেই, আছে প্রতিশোধের আগুন। অনিক, তুমি ভেতরে লড়ছো আমাদের ভালোবাসার জন্য, আর আমাকে বাইরে লড়তে হবে আমাদের সম্মানের জন্য। তুমি ফিরে এসো, আমি সব জঞ্জাল পরিষ্কার করে তবেই তোমার সামনে আসবো। নীলা এক মুহূর্ত দেরি না করে হাসপাতাল থেকে দৌড়ে একটা ট্যাক্সি ধরলো। তার মাথায় শুধু এখন একটা চিন্তা, অনেকের পরিশ্রম সে বৃথা যেতে দেবে না। সে বাড়িতে পৌঁছে দেখলো সদর দরজার খোলা, ভিতর থেকে আসবাবপত্র ভাঙার শব্দ আসছে। নীলা চুপি চুপি অন্দরমহলে ঢুকলো। দেখলো কাশেম মিয়া লকের খোলার চেষ্টা করছে, আর অনেকের বাবা সোফায় বসে সিগারেট টানছে। জলদি কর কাশিম, ওই ডায়েরিটা পুড়িয়ে দিলে অনেকের সব প্রমাণ মিথ্যা হয়ে যাবে। নিজের ছেলে হয়ে আমার বিরুদ্ধে পুলিশ ডেকেছে, আজ ওকে আর ওই নীলাকে বাঁচাতে পারবো না। হয়ে গেছে হুজুর, এই যে সেই লাল ডায়েরি, এখন এটাতে আগুন দিলেই কেল্লা ফতে। খবরদার, এক পাও নড়বে না কাশেম চাচা। নিজের ভাই হয়ে আপনি আমার আব্বুর সাথে বেইমানি করেছেন, এখন আবার নিজের মালিকের সাথে। নীলাকে দেখে অনেকের বাবা চমকে উঠলেন। নীলা হাতে একটা বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এখন আর সেই শান্ত বড় বেআইন ভাব নেই, সে যেন এক রণচণ্ডী। তুমি কেন এখানে নীলা? অনেক তো হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলছে। তুমি বরং তোমার বাবার জন্য কাফন কেনা শুরু করো। ওই ডায়েরি এখন আমার হাতে। অনেক মরেনি, সে ফিরে আসবে। আর ওই ডায়েরি, ওটার ভেতরে কি আছে তা আমি এতক্ষণে জেনে গেছি। আপনি আর অয়নদুলা ভাই মিলে আমার চাচাকে খুন করেছেন, আর দোষ চাপিয়েছেন আমার বাবার উপর। আমার বাবা শুধু তার ভুলের মাসুল দিচ্ছিল এতদিন, কিন্তু আর না। নীলা অতর্কিত কাশেমের উপরে ঝাঁপিয়ে পড়ল। সে কাশেমের হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নেওয়ার জন্য দস্তাদস্তি শুরু করলো। অনেকের বাবা নীলাকে সজোরে ধাক্কা দিলে নীলা দেওয়ালের সাথে ধাক্কা খেল, কিন্তু সে ডায়েরিটা চালো না। আপনারা ভাবছেন আমি একা? আমি আসার আগেই পুলিশকে সব টেক্সট করে এসেছি। আপনাদের ফোনের লোকেশন এখন পুলিশের ট্র্যাকিংয়ে। আজ রাতটা আপনাদের জীবনের শেষ রাত। মিথ্যা বলে লাভ নেই নীলা, পুলিশ এখানে আসতে আসতে আমরা তোকে মাটির নিচে পুঁতে ফেলবো। ধর ওকে কাশিম। কাশেম নীলার দিকে তেড়ে আসতে নীলা ডয়ের থেকে একটা বড় ছুরি বের করলো। সে জানে আজ মরতে নয়, মারতে এসেছে। তার এই ভয়াবহ রূপ দেখে কাশেম এক পা পিছিয়ে গেল। ঠিক তখনই বাড়ির বাইরে পুলিশের জিপের শব্দ পাওয়া গেল। শুনেছেন, জমরাত চলে এসেছে। অনেক যে জাল বুনেছিল, আজ তার শেষ গিটটা আমি কাটবো। আপনি নিজের ছেলেকে ঘৃণা করতেন, কারণ সে আপনার মতো চোর আর খুনি হয়নি। আজ আপনার সেই ছেলেই আপনার ধ্বংসের কারণ হবে। পুলিশ অফিসাররা ভেতরে ঢুকে অনেকের বাবা আর কাশিমকে ঘিরে ফেলল। নীলা ডায়েরিটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। তার শরীর কাঁপছে, কিন্তু সে জয়ী হয়েছে। সে অফিসারকে ডায়েরিটা দিয়ে বলল,
সব প্রমাণ এখানে আছে। আপনি খুব সাহস দেখিয়েছেন ম্যাডাম। অয়ন তো আগেই অ্যারেস্ট হয়েছে, এবার এর পালা। আপনি দ্রুত হাসপাতালে যান। আপনার হাজব্যান্ডের জ্ঞান ফিরেছে, সে বারবার আপনার নাম নিচ্ছে। নীলার কানে শুধু জ্ঞান ফিরেছে শব্দটা বাজছে। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে হাসপাতালের দিকে ছুটল। তার মাথায় এখন হাজারো কথা। সে অনিককে বলবে যে তার বড় বিহেন আজ সত্যি সিনিয়র রাগী বউ হয়ে সব শত্রু সাফ করে এসেছে। রহস্য সমাধান হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন শুরু হবে এক নতুন ভালোবাসার গল্প, যেখানে কোনো ভয় থাকবে না। নীলা যখন হাসপাতালে কেবিনে ঢুকলো তখন তার পা কাঁপছে। সারা ঘর সাদা আলো আর ওষুধের গন্ধে ভরা। অনেক বিছানায় শুয়ে আছে, মাথায় সাদা ব্যান্ডেজ আর হাতে স্যালাইন চলছে। নীলা ধীর পায়ে এগিয়ে গিয়ে অনিকের মুখের উপর ঝুঁকে পড়ল। অনিকের চোখ বন্ধ, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। নীলার মনে হলো তার দম আটকে আসছে। অনিক, ও অনিক, চোখ খোলো না। দেখো, আমি সব ঠিক করে এসেছি। তোমার বাবা, অয়নদুলা ভাই সবাই এখন শিখ ঘরে। তুমি যেটা চেয়েছিলে আমি সেটাই করতে পেরেছি। এখন তুমি ওঠো প্লিজ। নীলা অনিকের হাতটা ধরে অঝরে কাঁদতে লাগলো। ঠিক তখনই সে অনুভব করলো অনিকের আঙ্গুলগুলো নড়ে উঠল। অনিক খুব ধীরে ধীরে চোখ মেলল। নীলাকে কাঁদতে দেখে তার শুকনো ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে খুব ক্ষীণ গলায় কথা বলতে শুরু করলো। উফ, কেবিনের ভেতরে এত শব্দ কিসের? মেঘ ডাকছে নাকি কোনো রাগী বিয়ান গর্জনের প্র্যাকটিস করছে? আমার তো মনে হচ্ছে হাসপাতালের ছাদ ফেটে এখনই পানি পড়বে। তুমি তুমি জেগে আছো, আর এই অবস্থায় তোমার ফাজলামি যাচ্ছে না? আমি ভয় শেষ হয়ে যাচ্ছিলাম, আর তুমি এখানে রসিকতা করছো। ভয় পাওয়ার তো কিছু নেই নীলা। আমি তো ভাবছিলাম যমরাজ আমার সামনে এসেছে, কিন্তু চোখ মেলে দেখি আমার সামনে এক ভয়ঙ্কর পেতনি দাঁড়িয়ে আছে, যার চোখের কাজল গাল বেয়ে নিচে নেমে ভূত সেজেছে। ছি নীলা, তোমাকে এত বাজে দেখাচ্ছে কেন? নীলা তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে আয়নায় তাকালো। সত্যি চোখের কাজল লেপটে তাকে বিদঘুটে দেখাচ্ছে। সে রাগে আর অভিমানে অনিকের হাতের কাছে একটা হালকা চাপ দিল। এই, তোমার মুখে আটকায় না? আমি সারা শহর চষে বেরিয়ে তোমার জন্য লড়ে এলাম, আর তুমি আমাকে পেতনি বলছো? তোমার সাহস তো কম না? আউচ লাগছে তো। তুমি কি আমাকে মারার জন্য এখানে এসেছো নাকি চিকিৎসা করতে? শোনো বড় বিআইন সাহেব, আপনি যখন রেগে যান তখন আপনার ওই নাকটা ফুলতে থাকে। দেখতে ঠিক ওই লাল টমেটোর মতো লাগে। ইচ্ছা করছে একটা কামড় বসিয়ে দেই, কিন্তু শরীরে তো শক্তি নেই। চুপ, একদম চুপ। একটু আগে জ্ঞান ফিরলো, আর এখনই রোমান্টিক হওয়ার চেষ্টা। ডাক্তার বলেছে তোমাকে একদম কথা বলতে না, কিন্তু তোমার তো মুখ থামছেই না। ডাক্তার কি বুঝবে? আমার আসল ডাক্তার তো আমার সামনেই বসে আছে। আচ্ছা নীলা, একটা কথা বলো তো, আমি যখন অজ্ঞান ছিলাম তুমি কি আমাকে একবারও চুপি চুপি আই লাভ ইউ বলেছো, নাকি শুধু কান্নাকাটি করেছো? আমি কেন তোমাকে ওসব বলতে যাব? তুমি সুস্থ হও, তারপর তোমাকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। এত বড় সত্যি আমার কাছে লুকিয়ে আমাকে দিয়ে শয়তানি করিয়েছো, সেটার বিচার আমি পরে করব। অনিক এবার নীলার হাতটা নিজের বুকের উপর রাখলো। তার চোখে এখন আর দুষ্টামি নেই, আছে এক গভীর তৃপ্তি। সে নীলার দিকে তাকিয়ে মুচকি হাসলো। বিচার না হয় পরে করো, এখন শুধু আমার পাশে একটু বসো তো। জানো নীলা, আমি যখন অজ্ঞান ছিলাম তখন শুধু একটা ভয় পাচ্ছিলাম, যদি তুমি আমার আসল উদ্দেশ্য না জেনে আমাকে ঘৃণা করতে করতে মারা যাও। এখন তো সব পরিষ্কার। এবার কি আমার এই বউটা তার জামাইকে একটা মিষ্টি হাসি উপহার দেবে না? আমি তোমার বউ নই, মনে রেখো। আমি তোমার সিনিয়র। হ্যাঁ, তা তো বটেই। সিনিয়র বউ হওয়ার মজাই আলাদা। সারা জীবন আমার উপর হুকুম চালাবে, আর আমি তোমার পায়ের কাছে বিড়ালের মতো পড়ে থাকবো। তবে একটা শর্ত আছে, দিনে অন্তত 10 বার আমাকে বাবু বলে ডাকতে হবে। বাবু? মারবো এক থাপ্পড়। এই বয়সে এসে তোমাকে বাবু ডাকবো? শোনো অনি, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। বাড়িতে গিয়ে তোমার এসব ভূত আমি নামাচ্ছি। অনেক খিলখিল করে হেসে উঠল। যদিও হাসতে গিয়ে তার কপালে ব্যথার টান লাগলো। নীলা দ্রুত তার কপালে হাত রাখলো। অনেক সুযোগ পেয়ে নীলার হাতে তালুতে একটা গভীর চুমু খেলো। নীলার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝতে পারলো অনেক তাকে হাসানোর জন্য আর টেনশন কমানোর জন্যই এত সব ফাজলামি করছে। এই তো আমার টমেটো বিয়াইনকে আবার দেখা যাচ্ছে। শোনো নীলা, আমাদের এই যুদ্ধের অবসান হয়েছে। এবার শুধু আমাদের একসাথে ঘর বাঁধার পালা। রাজি তো? আগে সুস্থ হও, তারপর ভেবে দেখবো। এখন চুপচাপ ঘুমাও, না হলে নার্সকে বলে ইঞ্জেকশন দেওয়াবো। ইঞ্জেকশন দিলেও সমস্যা নেই,
যদি তুমি পাশে বসে আমার হাতটা ধরে থাকো, তুমি পাশে থাকলে আমার সব ব্যথা ভ্যানিশ হয়ে যায়। নীলা হাসি মুখে অনিকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হাসপাতালের কেবিনে এখন আর ভয়ের পরিবেশ নেই, বরং এক মিষ্টি ভালোবাসার আবহাওয়া তৈরি হয়েছে। সব রহস্যের সমাধান শেষে আজ যেন তারা দুজন দুজনকে নতুন করে খুঁজে পেল। হাসপাতাল থেকে ফেরার পর অনিককে একদম বিছানায় বিশ্রামে রাখা হয়েছে। নীলা সারাদিন তার ছায়ার মতো পাশে থাকে। এই কয়েকদিনে নীলার মেজাজ কিছুটা নরম হয়েছে, কিন্তু অনিকের দুষ্টামি এক ফোঁটাও কমেনি। দুপুরবেলা নীলা এক বাটি গরম স্যুপ নিয়ে অনিকের ঘরে ঢুকলো। এই যে নবাবজাদা, অনেকক্ষণ তো শুয়ে শুয়ে সিলিং ফ্যান গোলা হলো, এখন উঠে বসো, এই স্যুপটা খেয়ে নাও। উফ নীলা, এই পানসে স্যুপ খেতে খেতে আমার জিভ তো তিতা হয়ে গেছে। তার চেয়ে বরং তুমি পাশে বসো। তোমার এই মিষ্টি মুখটা দেখলে যদি রুচি একটু ফেরে। মুখে একদম খই ফুটছে, তাই না? অসুস্থ না হলে আজকে তোমাকে আমি এই গরম স্যুপ দিয়ে গোসল করিয়ে দিতাম। নাও, মুখ খুলো। নীলা চামচ দিয়ে অনিককে স্যুপ খাইয়ে দিতে লাগলো। অনিক খুব আয়েশ করে নীলার চোখের দিকে তাকিয়ে স্যুপ খাচ্ছে। হঠাৎ সে নীলার হাতটা মাঝপথে আটকে দিল। আচ্ছা নীলা, সেবা তো অনেক করলে, কিন্তু আমার কপালে একটা চুমু না দিলে কি এই ক্ষতটা কোনোদিন শুকাবে? ডাক্তার তো বলেছে ভালোবাসার ছোঁয়া ওষুধের চেয়েও ভালো কাজ করে। কোন ডাক্তার বলেছে? নাকি তোমার নিজের তৈরি মেডিকেল সায়েন্স? বেশি কথা না বলে চুপচাপ খাও। কাল থেকে কিন্তু তোমাকে আমি আর খাইয়ে দেব না, নিজের হাতে খেতে হবে। নিজের হাতে কেন খাবো? আমার বউ যখন এত সুন্দর করে সেবা করছে, তখন কি আর নিজের হাত নষ্ট করা ঠিক? আচ্ছা নীলা, সত্যি করে বলো তো, তুমি যখন আমার কপালে জলপট্টি দাও, তখন কি তোমার হাত একটু কাঁপে না? আমি কিন্তু টের পাই তোমার হৃদস্পন্দন তখন ট্রেনের মতো চলে। নীলা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। সে বুঝতে পারছে অনিক তাকে ইচ্ছে করে অস্বস্তিতে ফেলছে। সে সুপের পাটিটা পাশে রেখে অনিকের বালিশটা ঠিক করে দিতে গেল। ঠিক তখনই অনিক ঝটকা দিয়ে নীলার হাত ধরে নিজের দিকে টেনে নিল। নীলা টাল সামলাতে না পেরে অনিকের বুকের উপর পড়ে গেল। অনেক, কি করছো? তোমার সেলাইয়ে টান লাগবে তো, ছাড়ো আমাকে। লাগুক টান, তোমার এই কাছে আসার কাছে সব ব্যথা তুচ্ছ। নীলা, তুমি কি জানো, ওই দিন যখন পাথরে মাথা লেগে আমার সব অন্ধকার হয়ে আসছিল, তখন শুধু তোমার ওই কান্নার আওয়াজটা আমাকে জাগিয়ে রেখেছিল। আমি মরতে চাইনি, শুধু তোমার জন্য। পাগল একটা, কেন বারবার ওই মরার কথা মুখে আনো? আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমার উপর যে অন্যায় করেছো সেটার মাসুল তোমাকে সারা জীবন আমার পাশে থেকে দিতে হবে। অনিক নীলার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। তার চোখের চাহনিতে এখন আর দুষ্টামি নেই, আছে গভীর এক নির্ভরতা। সে নীলার গালটা আলতো করে ছুঁয়ে দিল। মাসুল তো আমি দেবই নীলা, তবে সেটা শাস্তি হিসেবে নয়, ভালোবাসা হিসেবে। আচ্ছা বড় বিয়ান, আমি সুস্থ হলে কি তুমি আমার সাথে আবার সেই রিসর্টে যাবে? এবার কোনো ক্যামেরা থাকবে না, কোনো ব্ল্যাকমেল থাকবে না, থাকবে শুধু আমাদের এক নতুন শুরু। যাব, তবে একটা শর্তে। সেখানে গিয়ে তুমি আমাকে কোনো ভূতের ভয় দেখাবে না, আর আমার কোনো কথা অমান্য করবে না, মনে থাকবে? যা বললেন সব কবুল। এখন আমার এই আদরে বউটা কি আমাকে একটা জড়িয়ে ধরবে না? অনেকক্ষণ তো সেবা করলে, এবার একটু ভালোবাসা দাও। নীলা এবার আর আপত্তি করলো না। সে খুব আলতো করে অনিককে জড়িয়ে ধরলো। অনিক নীলার কাঁধে মুখ লুকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেল। তাদের এই দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো যেন বাড়ির সব বিষাক্ত স্মৃতি ধুয়ে মুছে দিচ্ছে। নীলা বুঝতে পারলো এই ছেলেটা শুধু তার বেআইন নয়, সে তার জীবনের সেই রক্ষাকর্তা, যে সব ঝড় নিজের মাথায় নিয়ে তাকে শান্তিতে রেখেছে। নীলা, বলো। কাল থেকে স্যুপের বদলে আমাকে একটু বিরিয়ানি খাওয়াবে? তোমার হাতের বিরিয়ানি খেলে আমি পরশুই দৌড়াতে পারবো। আবার শুরু করলে? বিরিয়ানি নয়, কাল তোমাকে আমি তিতা করলার রস খাওয়াবো, সেটাই তোমার স্বাস্থ্যের জন্য সেরা। অনেক মুখ ভ্যাংচালো আর নীলা কিলকিল করে হেসে উঠল। তাদের এই হাসাহাসিতে পুরো ঘরটা যেন প্রাণ ফিরে পেল। অনেক এখন অনেকটাই সুস্থ। সে ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপে কিছু একটা দেখছিল। নীলা এক কাপ কফি নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তবে নীলার মুখটা আজ একটু গম্ভীর। গত কয়েকদিন ধরে একটা প্রশ্ন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অনিক, সব তো মিটে গেল। অয়নদুলা ভাই আর তোমার বাবা জেলে, আমার বাবাও এখন শান্তিতে আছেন, কিন্তু একটা কথা আমি এখনো মেলাতে পারছি না। কফিটা রাখো আগে নীলা, তারপর বলো কোন জ্বরটা তোমার ওই ছোট মাথায় এখনো আটকে আছে?
সেই রাতের কথা। তুমি বলেছিলে আমি নেশার ঘোরে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু আমি তো কোনো ড্রিঙ্কস করিনি। তবে ওই রাতে আমার গ্লাসে কে ড্রাগ মিশিয়েছিল? তুমি বলেছিলে আমার খুব কাছের কেউ তোমাকে সাহায্য করেছে। সে কে অনিক? আমি চাইনি এই সত্যিটা তুমি জানো নীলা, কারণ জানলে তোমার খুব কষ্ট হবে। কিন্তু যেহেতু আমরা নতুন জীবন শুরু করছি, তাই লুকানো ঠিক হবে না। সেই রাতে তোমার ড্রিঙ্কসে ওষুধটা আমি মেশাইনি, মিশিয়েছিল তোমার নিজের ছোট ভাই নীল। কি? নীল? ও তো ছোট, ও কেন এমন কাজ করবে? তুমি কি আমার ভাইয়ের নামে এই মিথ্যা অপবাদ দিচ্ছ অনিক? একদম না নীলা, নীল আসলে অয়ন ভাইয়ের কাছে অনেক টাকা ঋণী হয়ে গিয়েছিল। অয়ন ভাইয়া তাকে ভয় দেখিয়েছিল যে টাকা না দিলে ওকে মেরে ফেলবে। নীল ভয় পেয়ে অয়ন ভাইয়ার পা ধরেছিল। তখন অয়ন ভাইয়া ওকে একটা শর্ত দেয়, তোমাকে কোনোভাবে আমার রুমে পাঠাতে হবে, তোমার ড্রিঙ্কসে ওই কড়া ঘুমের ওষুধটা মেশাতে হবে। কিন্তু নীল তো আমাকে ভালোবাসে। ও কি জানতো না অয়নদুলা ভাই আমাকে বিপদে ফেলতে চাইছে? নীল জানতো না যে আমি সেখানে থাকবো। অয়ন ভাইয়া নীলকে বলেছিল তোমাকে আমার রুমে পাঠালে সে শুধু কিছু ছবি তুলবে, যাতে তোমাকে বাধ্য করে অন্য এক ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়া যায়। কিন্তু আমি যখন এটা জানতে পারি, তখন আমি নীলকে সরিয়ে দিয়ে নিজের রুমে গিয়ে বসি। আমি নীলকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে বাঁচাবো। তার মানে নীল তোমাকে সাহায্য করেনি, বরং সে পরিস্থিতির শিকার হয়েছিল, আর তুমি নীলকে বাঁচাতে গিয়ে পুরো দায়ভার নিজের কাঁধে নিয়েছিলে। হ্যাঁ নীলা, নীল পরে নিজের ভুল বুঝতে পেরে আমার পায়ে ধরে কেঁদেছিল। আমি ওকে বলেছিলাম এই কথা যেন কেউ না জানে। আমি যদি সেই রাতে শয়তান সেজে তোমাকে নিজের জিম্মায় না নিতাম, তবে তবে আজ অয়ন ভাইয়া নীলকেও জেলে পাঠাতো আর তোমাকেও শেষ করে দিত। অনিকের মুখের হাসিটা নিমিষে মিলিয়ে গেল। সে ল্যাপটপ বন্ধ করে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। সে জানত একদিন এই প্রশ্নটা আসবে। সে নীলার হাতটা ধরে নিজের পাশে বসালো। নীলা স্তব্ধ হয়ে বসে রইল। তার আপন ছোট ভাই তাকে বিপদে ফেলেছিল, আর যে ছেলেটাকে সে সারা জীবন অবজ্ঞা করে এসেছে, সেই অনেক নিজের ইজ্জত আর ভালোবাসা বাজি রেখে তাদের পুরো পরিবারকে রক্ষা করেছে। তুমি এত বড় কথা কেন এতদিন চেপে রেখেছিলে অনিক? নীলকে তো আমার থাপড়ানো উচিত। ও ছোট নীলা, ভুল করে ফেলেছে, তবে ও এখন অনেক অনুতপ্ত। আমাদের বিয়ের পর ওই আমাকে সব প্রমাণ জোগাড় করতে সাহায্য করেছে। ও এখন বিদেশে পড়াশোনা করতে গেছে, শুধু এই অপরাধ বোধ থেকে দূরে থাকতে। ওকে ক্ষমা করে দাও নীলা। তোমাকে আমি কিভাবে ধন্যবাদ দেব অনিক? তুমি আমার ভাইয়ের পাপ ঢেকে দিয়েছো, আমার বাবার ইজ্জত বাঁচিয়েছো, আর আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। ধন্যবাদ দিতে হবে না বড় বিয়ান, শুধু কথা দাও সারা জীবন এর রাগী বউ হয়ে আমার সাথে থাকবে। আমার জীবনটা তোমায় ছাড়া বড্ড পানছে। নীলার চোখে জল টলমল করছে। নীলা এবার অনিকের বুকে মাথা রাখলো। সব রহস্যের শেষ জটটা আজ খুলে গেল। নীলিমার অসাহিত্য, নীলের ভুল আর বাবার ষড়যন্ত্র, সবকিছুর মাঝে অনিক একাই ছিল এক অতন্ত্র প্রহরী। অনিক নীলার চিবুকটা ধরে উঁচু করলো। অনেক তো রহস্যের সমাধান হলো। এবার কি বড় বিয়ান তার বরকে এক কাপ কড়া চা বানিয়ে দেবে, নাকি আবার সেই করলা জুসের হুমকি দেবে? চাও দেব, আর সাথে ভালোবাসাটাও দেব। তবে শোনো অনিক, নীলকে আমি ফোন করে একবার বকে নেব। ও যেন ভাবে না যে আমি কিচ্ছু জানি না। আচ্ছা বাবা বকো, কিন্তু এখন আপাতত এই শান্ত মুহূর্তটা আমাদের। চলো আজ বিকেলে ছাদে গিয়ে সূর্যাস্ত দেখি, আমাদের নতুন জীবনের প্রথম সূর্যাস্ত। অনিক আর নীলা হাসি মুখে জানালার বাইরে তাকালো। আজ আকাশে কোনো মেঘ নেই, ঠিক যেমন তাদের মনে আর কোনো সংশয় নেই। স্নেহ রাগী বেআইন আজ সত্যি জুনিয়র দেবরের মনে রানী হয়ে জাগিয়ে বসেছে। সময় যেন ডানায় ভর করে উড়ে গেছে। আজ অনিক আর নীলার বিয়ের প্রথম বিবাহ বার্ষিকী। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে, রুম ভর্তি মেহমান, আত্মীয় স্বজন। নীলা আজ একটা গাঢ় নীল রঙের জামদানি পরেছে, কপালে ছোট্ট একটা টিপ। সে মেহমান সামলাতে ব্যস্ত, কিন্তু তার চোখ বারবার অনিককে খুঁজছে। নীলিমা আপু, তোমার দেবরকে দেখেছো? সে কখন থেকে উধাও হয়ে আছে। এইদিকে মেহমানরা নাস্তার জন্য বসে আছে, আর বরের দেখা নেই। আরে শান্ত হ নীলা, অনেক তো জানিসই একটু সারপ্রাইজ দিতে পছন্দ করে। দেখবি ঠিক সময়ে উদয় হবে। তুই বরং একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াতো, শাড়িটা কুঁচকে গেছে।
নীলা গজগজ করতে করতে উপরে গেল শাড়ি ঠিক করতে। ঠিক রুমে ঢুকতেই দেখলো লাইট বন্ধ, শুধু সারা ঘরে ছোট ছোট মোমবাতি জ্বলছে আর বিছানার উপর গোলাপের পাপড়ি দিয়ে বড় করে লেখা হ্যাপি অ্যানিভার্সারি মাই রাগী বউ। ঠিক তখনই অনেক পেছন থেকে এসে নীলার চোখে হাত চাপা দিল। কি ব্যাপার, বড় বিয়ান কি তার বরকে ছাড়া খুব একা বোধ করছেন, নাকি মেহমানদের সামনে রাগী মেজাজটা দেখাতে পারছেন না বলে মন খারাপ? অনেক ছাড়ো, নিচে সবাই অপেক্ষা করছে আর তুমি এখানে লুকিয়ে আছো। এই তোমার সারপ্রাইজ? আমি তো ভেবেছিলাম তুমি আবার কোনো নতুন ঝামেলা পাকিয়েছো। ঝামেলার দিন তো শেষ নীলা, এখন শুধু ভালোবাসার দিন। এই দেখো তোমার জন্য কি এনেছি। অনেক নীলার সামনে একটা ছোট্ট মখমলের বক্স খুলল। ভেতরে একটা হীরার আংটি ঝকঝক করছে। অনেক নীলার হাতটা ধরে খুব আদরের সাথে আংটিটা পরিয়ে দিল। নীলার চোখে জল চলে এলো। সে অনেকের বুকের পর মাথা রাখলো। তুমি আমাকে এত সুখ কেন দাও অনিক? আমি তো মাঝে মাঝে ভাবি, আমি কি তোমার এই ভালোবাসার যোগ্য? আমি তো এখনো তোমাকে কথায় কথায় বকা দেই। যোগ্যতার কথা তো আমি বলবো নীলা, তুমি পাশে আছো বলেই তো আমি আজ এতটুকু আসতে পেরেছি। আর ওই বকা, ওটা না দিলে তো আমার হজমই হয় না। আমার রাগী বউটা রাগ না করলে মনে হয় দিনটাই মাটি। ফাজলামি রাখো, নিচে চলো। আর আব্বু আর ভাইয়া অপেক্ষা করছে। নীলও তো আজ দেশ থেকে ভিডিও কলে যুক্ত হবে বলেছে। সবাই আমাদের একসাথে দেখতে চায়। যাব, তবে একটা শর্তে। আজ মেহমানদের সামনে তুমি আমাকে একবার বাবু বলে ডাকবে। দেখি তোমার ইগোটা কত বড়। মরে গেলেও না। তুমি কি আমাকে সবার সামনে হাসির পাত্রী বানাতে চাও? অনিক প্লিজ, লক্ষ্মী ছেলের মতো নিচে চলো। অনেক নীলাকে একরকম পাজা করে তুলে নিল। নীলা চমকে গিয়ে অনেকের গলা জড়িয়ে ধরল। অনেকের মুখে সেই পরিচিত বিজয়ী হাসি। না ডাকলে এভাবেই কোলে করে নিচে নিয়ে যাব। তখন মানুষ ভাববে বিআইন সাহেব বুঝি হাঁটতে ভুলে গেছেন। এবার বলো, ডাকবে তো? আচ্ছা বাবা, ডাকবো। তুমি সত্যি একটা আস্ত জানোয়ার। নামো, আমাকে শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক হাসতে হাসতে নীলাকে নামিয়ে দিল। তারা দুজনে হাত ধরাধরি করে নিচে নামলো। ড্রয়িং রুমে ঢোকা মাত্রই সবাই তালি দিয়ে উঠল। নীলা অনেকের কানে কাছে মুখটি ফিস ফিস করে বলল, হ্যাপি অ্যানিভার্সারি আমার কিউট বাবু। অনেক চমকে নীলার দিকে তাকালো এবং জোরে হেসে উঠল। তাদের এই হাসি আর খুনসুটিতে পুরো বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। যে সম্পর্কে শুরু হয়েছিল রহস্য আর তিক্ততা দিয়ে আস্থা পূর্ণতা পেল এক গভীর ভালোবাসায়। নীলা বুঝতে পারল স্নেহর বেআইন হওয়া আর স্নেহর বউ হওয়া দুটোর চেয়েও বড় হলো অনেকের হৃদয় রানী হয়ে থাকা। শোনো নীলা, আগামী বছর কিন্তু আমাদের পরিবারে নতুন কেউ আসবে। তখন কিন্তু আমি আর একা তোমার বকা খাবো না, আমার দল বড় হবে। অনিক, মেহমানদের সামনে এসব কি বলছো? চুপ করো। নীলার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। অনেক তাকে আরো জোরে জড়িয়ে ধরলো। একসময় রাগী বেআইন আর জেদি বেআইন এই অসম প্রেমের গল্প আজ এক সুন্দর সমাপ্তিতে গিয়ে পৌঁছালো। তাদের জীবনে এখন আর কোনো কালো ছায়া নেই, আছে শুধু আগামী দিনের সোনালী স্বপ্ন। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেছে। মেহমানরা বিদায় নিয়েছে, পুরো বাড়িতে এখন নিস্তব্ধতা। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গহনাগুলো খুলছিল। নীল রঙের জামদানি শাড়িতে আজ তাকে অপার্থিব সুন্দর লাগছে। ঠিক তখনই অনেক রুমে ঢুকে ভেতর থেকে দরজাটা লক করে দিল। তার চোখের দৃষ্টি আজ অন্য দিনের চেয়ে বেশি গভীর আর নেশাক্ত। মেহমানদের সামনে তো আমাকে বাবু বলে খুব লজ্জা দিচ্ছিলে না? এবার বলো, এই একলা ঘরে তোমার ওই বাঘিনী রূপটা কোথায় গেল? অনেক ফাজলামি করো না। সারাদিন অনেক ধকল গেছে, আমি খুব টায়ার্ড। এখন ঘুমাতে দাও তো। অনেক কথা না বলে ধীর পায়ে নীলার পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নীলা দেখলো অনেক তার কাঁধের উপর মুখ নামিয়ে আনছে। অনেকে গরম নিঃশ্বাস নীলার ঘাড়ে লাগতে সে শিউরে উঠল। অনেক নীলা তুই কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। টায়ার্ড মানে কি? আজ আমাদের স্পেশাল রাত নীলা, আজ আমি তোমার কোনো অজুহাত শুনবো না। তোমাকে বলেছিলাম না, এই নীল শাড়িতে তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। আজ আমি তোমাকে এক মুহূর্তের জন্যেও ছাড়ছি না। অনেক কি করছো? ছাড়ো আমাকে। তোমার এই অ্যাগ্রেসিভ ভালোবাসা আমার সহ্য হয় না। তুমি সব সময় বড্ড বেশি পজিটিভ হয়ে যাও। হ্যাঁ, আমি পজিটিভ, আমি তোমাকে এভাবেই চাই। আজ আমি তোমার ওই বড় বেআইনগিরি আর সিনিয়র ভাব সব একদম শেষ করে দেব। দেখি আমার সামনে তুমি আর কতক্ষণ এই রাগী ভাব নিয়ে থাকতে পারো। অনেক ঝটকা দিয়ে নীলা শাড়ির আঁচলটা টেনে সরিয়ে দিল। নীলা বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অনেক তার দুই হাত শক্ত করে এক হাতে
মাথার উপরে চেপে ধরল। নীলা দেওয়ালের পিঠ থেকে একরকম বন্দি হয়ে গেল। অনেক নীলার চোখের দিকে তাকিয়ে এক পুরুর কিন্তু প্রেমাতুর হাসি দিল। তুমি যত ছটফট করবে নীলা, আমার জেদ তত বাড়বে। তুমি আমার, জানো তো, এই শরীর, এই মন, সব কিছুর ওপর শুধু আমার রাজত্ব। আজ কোনো রহস্য নেই, শুধু আমি আর তুমি। তুমি একটা জানোয়ার অনিক। তুমি সব সময় আমাকে এভাবে শাসন করতে চাও কেন? কারণ তোমাকে শাসন করার মজাটাই আলাদা। এই যে তোমার বুকটা ভয়ে আর উত্তেজনায় কাঁপছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আজ রাতটা শুধুই আমার অত্যাচারের রাত, তবে এই অত্যাচারের হবে ভালোবাসার। অনেক নীলার গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। তার দাঁত দিয়ে নীলা নরম চামড়ায় একটা গভীর কামড় বসালো। নীলা ব্যথায় আর সুরসুরিতে কুকিয়ে উঠল। অনেকের হাত তখন নীলার পিঠের খোলা অংশে খেলা করছে। সে নীলার কান টেনে ধরে ফিসফিস করে বলতে লাগলো, বলো নীলা, তুমি কার? মুখে বলো যে তুমি শুধুই এই অনিকের। না বললে আমি আজ তোমাকে এক ফোঁটাও ঘুমাতে দেব না। আমি আমি তোমার শয়তান একটা। উফ, অনেক লাগছে তো। তুমি কেন এত পাগল হয়ে ওঠো? কারণ তোমাকে পাওয়ার নেশা আমার রক্তে মিশে আছে। তুমি যখন আমায় দেখে চোখ রাঙাও, তখন আমার ইচ্ছে করে তোমাকে এভাবেই ছিঁড়ে খাই। আজ কোনো দয়া নেই নীলা, আজ শুধু তুমি আর আমার এই উন্মাদ ভালোবাসা। অনেক নীলাকে পাজাকোলা করে তুলে নিয়ে বিছানে সজোরে আছাড় দিয়ে ফেল। সে নীলার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। নীলার চুলগুলো বিছানায় ছড়িয়ে পড়েছে। অনেক নীলা দুগালে হাত রেখে তার ঠোঁটে এক বিধ্বংসী চুমু খেল। সেই চুমুতে কোনো কোমলতা ছিল না, ছিল এক প্রবল তৃষ্ণা। নীলা প্রথমে বাধা দিল, ধীরে ধীরে সেও অনেকের এই পাগলামিতে সাড়া দিতে শুরু করলো। অনিক, তুমি আমাকে শেষ করে দেবে। থামবো না নীলা, আজ আমি তোমাকে এমনভাবে নিজের করে নেব যে কাল সকালে আয়নায় নিজেকে দেখে তুমি লজ্জায় মুখ লুকাতে বাধ্য হবে। তোমার ওই রাগী ঠোঁট দুটোকে আজ আমি একদম শান্ত করে দেব। অনেক নীলার শাড়ির ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলে ফেলতে লাগলো। তার প্রতিটি স্পর্শে ছিল আগুনের হলকা। নীলা অনেকের পিঠে নিচে নখ বসিয়ে দিল। অনেক ব্যথায় একটু কুকড়ে না গিয়ে বরং আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠল। সে নীলার সারা শরীরে নিজের আধিপত্য বিস্তার করতে লাগলো। এই তো নীলা, এই তো আমার বাঘিনী বউ। আজ সারা রাত এভাবে আমার সাথে যুদ্ধ করো। আমি দেখতে চাই তোমার ভেতরে আর কত তেজ লুকিয়ে আছে। রুমের এসিটা সচল থাকলেও তাদের শরীরের উত্তাপে যেন সব বরফই গলে যাচ্ছে। অনেক নীলার শরীরের প্রতিটি কোণে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছে। নীলার দীর্ঘশ্বাস আর গঙ্গানিতে রুমের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। অনেক আজ সত্যি তার স্নেহর বেআইনকে এক মুহূর্তের জন্য দম নেওয়ার সুযোগ দিচ্ছে না। থামো এবার অনিক, প্লিজ। অনেক হয়েছে, আর পারছি না। আরও পারবে নীলা, আমাদের রাত তো কেবল শুরু হলো। তুমি কি ভেবেছ এইটুকুতেই ছেড়ে দেব? আজ তোমাকে আমি ভালোবাসার সাগরে ডুবিয়ে মারব। তুমি শুধু আমার বাহু বন্ধনে বন্দি হয়ে থাকো। বাড়ির চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল, যেন সেও এই তীব্র ভালোবাসার দৃশ্য সইতে পারছে না। রুমের ভেতরে তখন এক প্রলয় চলছে। অনিক আর নীলা একে অপরের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। অনিকের পজিটিভনেস আর নীলার আত্মসমর্পণ মিলেমিশে একাকার। আজ রাতের এই রোমান্টিক তাণ্ডবে নীলা বুঝতে পারল, এই ছেলেটা যত ভয়ঙ্করভাবে তাকে শাসন করে তার চেয়েও হাজার গুণ বেশি গভীরতা দিয়ে তাকে ভালোবাসে। আই লাভ ইউ নীলা, তুমি আমার সেই রাগী বউ যাকে আমি সারা জীবন এভাবেই নিজের বুকের নিচে পিষে ফেলতে চাই। আমি তোমাকে ঘৃণা করি অনিক, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি। তুমি সত্যি একটা পাগল। অনেক নীলাকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। তাদের ঘাম আর ভালোবাসার মিলেমিশে এক নতুন ইতিহাসের জন্ম দিল। আজ তারা শুধু তাদের দুমড়ে মুচড়ে দেওয়ার রাত, আজ রাতটা শুধু তাদের একে অপরের হয়ে যাওয়ার রাত। জানালার ভারী পর্দা ভেদ করে সকালের সোনালি রোদের একটা রেখা নীলার মুখের উপর এসে পড়ল। নীলা খুব ধীরে ধীরে চোখ মেলল। সারা শরীরে এক অদ্ভুত অবসাদ, মনে হচ্ছে যেন শরীরের ওপর দিয়ে কোনো কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আয়নার দিকে তাকাতে দেখলো তার চুলগুলো পূর্ণভাবে ছড়িয়ে আছে। গলা নিচে আর কাঁধে অনেকে দেওয়া ভালোবাসার সেই অত্যাচারের লালচে দাগগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। উফ, ওই ছেলেটা কি কোনোদিন মানুষ হবে না? শরীরের হাড়গোড় মনে হয় সব একটা একটা করে আলগা করে দিয়েছে। জানোয়ার একটা। নীলা বিছানা থেকে ওঠার চেষ্টা করতে দেখলো অনিকের একটা হাত এখনো তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঘুমের ঘরেও অনিকের মুখে এক পৈশাচিক অথচ তৃপ্তির হাসি।
নীলা অপলক দৃষ্টিতে অনিকের দিকে তাকিয়ে রইল। যে ছেলেটা সারা রাত বাঘের মতো গর্জন করেছে সে এখন একদম শান্ত এক শিশুর মতো ঘুমিয়ে আছে। নীলার মনে এক অদ্ভুত প্রশান্তি খেলে গেল। শরীরের এই বিধ্বস্ত ভাবটা যেন তার কাছে এখন এক পরম পাওয়া। এত শাসন, এত অধিকার বোধ, অথচ এই মানুষটার বুকেই আমি সবচেয়ে বেশি নিরাপদ। ধ্যাৎ, কেন যে এই পাগলটাকে ভালোবেসে ফেললাম। নীলা অনিকের হাতটা আলতো করে সরিয়েতেই ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত রূপটা দেখে সে আপন মনেই হেসে ফেল। তার বড় বিয়ানগিরি আর সিনিয়র ভাবটা যেন কাল রাতের অন্ধকারে একদম ধুলোয় মিশে গেছে। সে এখন শুধুই অনিকের। নীলা ড্রেসিং টেবিল থেকে অনিকের দেওয়া সেই নীল আংটিটা আবার ঠিক করে পরে সে নিচে গেল এক কাপ কড়া কফি বানাতে। কফি হাতে নিয়ে সে আবার রুমে ফিরে এলো। দেখলো অনিক তখনও আড়মোড়া ভাঙছে। নীলাকে দেখে অনিক চোখ টিপে একটা দুষ্ট হাসি দিল। কি ব্যাপার বড় বিআইন সাহেব, সকাল সকাল এত শান্ত কেন? শরীর টরীর ঠিক আছে তো, নাকি কাল রাতের ট্রিটমেন্ট একটু বেশি কড়া হয়ে গেছে? চুপ, একদম চুপ। তোমার সাহস তো কম না। এখনো এই মুখে কথা বলছো? আয়নায় নিজের হাতে কামড়ের দাগ দেখেছো? ওটা তোমার ওই বুনো আচরণের গিফট। কাল থেকে তোমাকে আমি মেঝেতে শোয়ার ব্যবস্থা করব। মেঝেতে? বাপরে, কাল রাতে তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিলে না, আর এখন বলছেন মেঝেতে? শোনো নীলা, তুই যতই চোখ রাঙাও, আমি জানি তোমার এই বিধ্বস্ত রূপটার পেছনে এক বিশাল তৃপ্তি লুকিয়ে আছে। এই যে তোমার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি, ওটাই আমার সার্থকতা। অনিক বিছানা থেকে নেমে নীলাকে পেছন থেকে চাপটে ধরল। নীলা কফির কাপটা সামলে নিয়ে অনিকের বাহু বন্ধনে নিজেকে ছেড়ে দিল। বাইরে পাখিদের কিচিমিচির আর ভোরে স্নিগ্ধ বাতাস তাদের ঘরটাকে এক মায়াবী রূপ দিল। অনেক, আমরা সারা জীবন এইভাবেই থাকবো তো? কোনোদিন আমাদের মাঝে আর কোনো রহস্য আসবে না তো? রহস্য তো থাকবেই নীলা, তবে সেটা হবে তোমাকে নতুন করে আবিষ্কার করার রহস্য। আমাদের জীবনটা হবে ঠিক কাল রাতের মতো, কিছুটা শাসন, কিছুটা অত্যাচার, আর অনেকটা পাগলামি ভরা ভালোবাসা। তোমাকে আমি কোনোদিন শান্তিতে থাকতে দেব না, কারণ তুমি শান্ত থাকলে আমার বড় বিআইনকে আমি খুঁজে পাই না। তুমি সত্যিই একটা আস্ত পাগল। তবে এই পাগলের কাছেই আমি সারা জীবন বন্দি থাকতে চাই। অনেক নীলার কপালে আলতো করে একটা চুমু খেলো। তাদের জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে আজ তারা এক শান্ত বন্দরে এসে পৌঁছেছে, যেখানে কোনো ব্ল্যাকমেইল নেই, কোনো ঘৃণা নেই, আছে শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর না পুরনো প্রেম। ড্রয়িং রুমে মেহমানদের হাসাহাসি আর নিচে চা বানানোর শব্দের মাঝে এই দম্পতির ব্যক্তিগত পৃথিবীতে এক নতুন সূর্যোদয় হলো। একসময় রাগী বেআইন আর জেদি দেবরের সেই সাপের নেউলে সম্পর্ক আজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভালোবাসার গল্পে পরিণত হলো।